নমস্কার, আজকাল ডট ইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই পডকাস্টের এপিসোডে যিনি আমাদের অতিথি, তাকে বোধহয় একটা এপিসোডে তার সমস্ত অভিজ্ঞতা বোধহয় জানা শেষ হয় না। তিনি আলিপুর চিড়িয়াখানার প্রাক্তন অধিকর্তা আশিস কুমার সামন্ত। আশিস দাকে স্বাগত জানাই। নমস্কার। আপনার কাছে এই ইন্টারভিউ শুরুর আগে, পডকাস্ট শুরুর আগে যে অভিজ্ঞতাগুলো আমরা শুনছিলাম, যেগুলো একটু ঝালিয়ে নিচ্ছিলাম, সত্যি সেসবের কোনো শেষ নেই। প্রচুর অভিজ্ঞতা। কিন্তু সেইটায় প্রবেশের আগে আপনার শৈশবটা, আপনার ছোটবেলাটার কথাটা যদি একটুখানি জানি। আপনি তো মেদিনীপুরে, আপনার আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, পলাশপুর থানা। তো ছোটোবেলায় আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামের স্কুলেই পড়েছি। তারপর ওখান থেকে আমি মেদিনীপুর কলেজ, কলকাতা ইউনিভার্সিটি, এবং এমএসসি পাস করার পর আমি একটা কন্টের দিকে একটা স্কুল ছিল, বনলজি একটা হাই স্কুল, কন্টে এবং কাঁথি। তো স্কুলেই ছাত্র ছিলাম। তো ওইখানে আমি 2 বছর টিচারশিপ করেছি। ওখানে পড়িয়েছি 11-12 ক্লাসে আমি বায়োলজি পড়াতাম। তারপর ওয়েস্টবেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষা বেরোয়, আমি পরীক্ষা দিই এবং পরীক্ষা দিয়ে আমি চলে আসি। ফরেস্ট সার্ভিসে এলেন, সেইখান থেকে আপনার এই কর্মজীবন, এই কর্মজীবনটা শুরু হলো। এই আগ্রহটা কি আপনার ছোটবেলা থেকে এই বিষয়গুলো নিয়ে ছিল, নাকি সেটা গ্রামে বেড়ে ওঠা, গ্রামের চারপাশ, এই সমস্ত কিছুর একটা প্রভাবও ছিল? হ্যাঁ, ফরেস্ট অফিসার হোক কখনো আমি ভাবি না। আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি আমি এখানে যখন হিন্দু হোস্টেলে থাকতাম কলকাতাতে, পুলিশ সার্ভিসে যাওয়ার জন্য আমি কিন্তু 2-3 বার ফর্ম ফিল আপ করেছি। আচ্ছা, ইচ্ছা ছিল পুলিশে যাওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো স্কুলে যখন আমি 2 বছরের পর অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, তখন কিন্তু ফার্স্টে ফর্ম ফিল আপ করলাম, দেখলাম হয়ে গেলো, পরীক্ষা দিলাম, হয়ে গেলো, চলে গেলাম। আচ্ছা। কিন্তু যেহেতু আমি গ্রামে মানুষ হয়েছি, গ্রামের যে প্রকৃতি আমি এত কাছ থেকে দেখেছি, সেটা থেকেই কিন্তু ফরেস্টের প্রতি ভালোবাসাটা আরও বেশি হয়েছে আমার। চাকরি জীবন তো শুরু হলো ফরেস্ট সার্ভিসে। প্রথম কোথায় গেলেন আপনি? না, আমাদের সিলেকশন হওয়ার পর আমার 2 বছর দেরাদুনে ট্রেনিং করেছি। দেরাদুনে? হ্যাঁ। আচ্ছা। ট্রেনিংয়ের আমাদের 6 মান্থস প্রায় ছিল, অল ইন্ডিয়া ট্যুর। বিভিন্ন ফরেস্টে নিয়ে গিয়ে আমাদের দেখানো, সেখানে অ্যাক্টিভিটি কীরকম, লোকজনের সঙ্গে কীভাবে ফরেস্ট রিলেশন তৈরি হয়, সেগুলো আমরা করেছি। করার পর ফার্স্ট পোস্টিং আমার হলো বক্সা টাইগার রিজার্ভ। আচ্ছা। ওখানে 10 মাসের রেঞ্জ ট্রেনিং হলো। পানা রেঞ্জ বলে রেঞ্জ আছে আলিপুরদুয়ারে। আর 1 মাস বিট ট্রেনিং, রায়মাটাং বলে একটা বিট আছে, ওখানে 1 মাসের বিট ট্রেনিং। রায়মাটাং 2 স্পটও বটে ওটা। তো রেঞ্জ ট্রেনিং 10 মাস হওয়ার পর ওখানে অ্যাসিস্ট্যান্ট ফরেস্ট অফিসার হিসাবে আমি বক্সা টাইগার রিজার্ভে আবার পোস্টিং হলাম। এবার বক্সা টাইগার রিজার্ভে আপনি গেলেন, পূর্ব মেদিনীপুরের গ্রামের ছেলে, সে বক্সা টাইগার রিজার্ভে গেল এবং গিয়ে সেখানে ওই বন জঙ্গল পশু পাখির মধ্যে গিয়ে পড়লো। এবার শুরুর দিকটা কেমন ছিল, মানে কেমন লাগতো বাড়ি থেকে এত দূরে, এত এরকম একটা জায়গায় গিয়ে থাকা এবং সেখানে এরকমভাবে জীবন কাটানো একটা জঙ্গলের মধ্যে? এটা আমাদের খারাপ লাগেনি, কারণ আমরা তো গ্রামের ছেলে, সরগম দেখেছি, প্লাস আমরা হোস্টেলে থাকতাম। হ্যাঁ, যার ফলে হোম সিকনেসটা আমাদের সত্যিকারে কম ছিল। হ্যাঁ। তো বক্সায় যখন পোস্টিং হলো, তো পোস্টটা আমি নিজেদের স্টেটেরই, তো সেখানে আমি 2-3 জন বিট অফিসার পেয়েছিলাম, যাদের বাড়ি কিন্তু মেদিনীপুর। আচ্ছা, ফলে ওখানে একটা কমিউনিটি ফিলিং হলো। হ্যাঁ। আর আমাদের ট্রেনিংয়ের মেন যেটা আমাদের ফার্স্টের কাজ, যে 3টে আমার ক্যাটাগরি ভাগ করি, প্লান্টেশন ফার্স্ট, প্রোটেকশন, অ্যাডমিনিস্ট্রেশন। এই 3টে ক্যাটাগরিতে কিন্তু ফরেস্ট আমাদের মোটামুটি ট্রেনিং দেওয়া থাকে, যে এটা প্রাইম কাজ আমাদের। তো ট্রেনিং এমনটা যেখানে দিয়েছিল, ওখানে কিন্তু বক্সাতে ওখানে কিছু ইলিসিট ফিলিং হতো, সব জায়গায় হয়, যার জঙ্গল, কারণ ফরেস্ট তো ওপেন টেজারি ফরেস্টকে বলা হয়। তো সেগুলো করতে পেরেছিলাম, কারণ যে 2 জন বিট অফিসার ছিল, তাদের সঙ্গে যোগ হয়ে, এবং গ্রামের যে লোকজন যারা ছিল, বা ফরেস্ট প্রোটেকশন কমিটি ছিল, বা ফরেস্ট বস্তিবাসী ছিল, ওদের সঙ্গে আমরা কিন্তু মিটিং করে রিলেশন তৈরি করলাম। হ্যাঁ, এইটা একটু আমি জানতে চাই যে আপনার যেহেতু বক্সায় আপনি ছিলেন দীর্ঘদিন, যে সেইখানকার দুটো, একটা সমস্যার কথা আপনি বললেন, পাচারের সমস্যাটার কথা, ইলিগাল যে সেটার কথা আমি জানবো, কিন্তু মানুষের সঙ্গে, যারা বক্সা লাগোয়া অঞ্চলের যে সমস্ত মানুষ, যারা বাসিন্দা, তাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক, জঙ্গলের প্রাণীর সম্পর্ক, এটা কীরকমভাবে দেখেছেন, কীরকম দেখেছেন আপনি? দেখুন, দুরকম আছে। দুরকম মানে কিছু ফরেস্ট ভিলেজ কারা, যারা জঙ্গলের ভিতরে বসবাস করছে, জঙ্গলের ভিতরেই থাকছে, ওদিন ফরেস্টের ভিতরেই থাকছে। আর কিছু আছে জঙ্গল সংলগ্ন মানুষ আছে, সে গ্রামের হতে পারে বা টি গার্ডেনের হতে পারে। অ্যাকচুয়ালি ব্রিটিশ আমলে যখন ফরেস্টে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হতো, গাছ কাটা, প্লান্টেশন, রাস্তা বানানো, তখন কিন্তু লোক পাওয়া যেত না। ওরা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, বিভিন্ন জায়গা থেকে লোক, ট্রাইবেল লোক থেকে আরম্ভ করে বিভিন্ন লোক নিয়ে এসে ওখানে ক্যাম্প করাতো, ক্যাম্প করে কাজকর্ম করতো।
করতে করতে ওদেরকে কিছু পরিমাণ জমি দেওয়া হয়, যারা সারা বছর ওখানে বিভিন্ন ফরেস্টে অ্যাক্টিভিটিস থাকতো, ফরেস্ট থেকে আর ইনকাম করতো, তখন ওদেরকে কিছু পরিমাণ জমি দেওয়া হয় প্রত্যেককে। সেই যে যারা থেকে গেছে সেগুলোকে বলা হয় ফরেস্ট ভিলেজ, জঙ্গলের মধ্যেই থাকবে। আর জঙ্গল সংলগ্ন মানুষ মানে গ্রামের আশেপাশে যে গ্রাম আছে সে গ্রামের মানুষ, মেনলি গ্রামের বেশিরভাগ লোকজন ধরুন মানে মেনলি ফায়ারউড নেয়। ফায়ারউডটা তো মাটিতে পড়ে থাকা, ফায়ারউড কালেকশন করে গ্রেজিং করায়। কিন্তু তার ভিতরে কিছু কিছু মানুষ থাকে যারা বাইরে থেকে টাকা ইনভেস্ট করে ওদেরকে কি মোটিভেট করে ইলিগাল স্মাগলিং, টিম্বার স্মাগলিং থেকে, ওয়াইল্ড লাইফ থেকে ওগুলো কিন্তু ইনসিস্ট করায়। মানে ওখানকার মানুষ সরাসরি ইনসিস্টেড হয় না, কিছু বাইরে অফকোর্স বাইরে ইনসিস্ট করে, তখন ওরা কিন্তু ইনভলভ হয়। তো ধরুন একটা গ্রামে 100 জন মানুষ আছে, হয়তো 10 জন মানুষ এরকম। তো আমরা কী করতাম, মিটিং করে ওদেরকেও যেমন বোঝাতাম, গ্রামের অন্যান্য সবাইকে বোঝাতাম। এই জন্য গভর্নমেন্ট কী করলো, যে ফরেস্ট প্রোটেকশন কমিটি এবং ইকো ডেভেলপমেন্ট কমিটি তৈরি করলো। এটা ছিল না, যার ফলে ফরেস্টের সঙ্গে সাধারণ গ্রামের লোক বা ফরেস্ট বস্তি মানুষের খুব সম্পর্ক সুন্দর হলো। এবং আস্তে আস্তে এবং বন্য জন্তুদের সঙ্গে যে সম্পর্ক, মানে হঠাৎ করে হয়তো টাইগার রিজার্ভ, সেখানে বাঘ রয়েছে, সেখানে অন্যান্য মানে বায়োডাইভার্সিটিটা পুরোটা মেনটেন করা হয় ওখানে, সেখানে বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার রয়েছে, তারা তো ওই খোলা জায়গায় রয়েছে, সেখান থেকে তো তারা মাঝে মাঝে হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা জীবজন্তু যারা থাকে না হঠাৎ করে কিন্তু আসে না, কারণ ওখানে গভীর জঙ্গল। এইটা একটু আমি জানি যে জীবজন্তু বেরিয়ে আসার কারণটা কি, মানে এই যে হঠাৎ করে আমরা শুনি যে অমুক জায়গা থেকে একটা বাঘ বেরিয়েছে, বাঘ লোকালয়ের মধ্যে চলে এসেছে বা হাতি লোকালয়ের মধ্যে চলে এসেছে, এটা কেন আসে? দেখুন আমি ফার্স্টে হাতি বলি। হাতি তার নেচারই আছে, ও কিন্তু মুভমেন্ট করে, মাইগ্রেটরি নেচার। ও আজকে এক জায়গায় আছে, কালকে এক জায়গায় চলে যাবে, এভাবে ঘুরবে। কিন্তু ও নির্দিষ্ট রুটে যায়, নির্দিষ্ট রুটে আবার ব্যাক করে যায়, খাওয়া জল ইত্যাদির জন্য চলে আসে। কিন্তু আমার গ্রামের মানুষ কী করে, একটু ইরিটেট করলেই কিন্তু তখন ড্যামেজটা বেশি হয়, এটা তার নেচার। এখন যেটা হচ্ছে, ধরুন কোনো কোনো জায়গায় হয়তো এই যে এনক্রোচমেন্ট করছি, ডেভেলপমেন্টাল কাজ করছি, ওরা ডিস্টার্ব ফিল করছে, জঙ্গলের ভিতরে কখনো খাওয়ার পরিমাণ কম থাকছে, তখনই কিন্তু বের হয়। এছাড়া কিন্তু খুব এসেনশিয়াল। ডিফরেস্টেশন কি অন্যতম একটা কারণ? এটা কোনো কারণে ডিফরেস্টেশনের মান যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি এরকম প্রাণীদের বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে? কিছুটা হয়, কিন্তু যেখানে যেখানে জঙ্গল ভালো আছে সাধারণত বের হয় না, কিছুটা তো অফকোর্স ইম্প্যাক্ট পড়ে। আর বাঘের ক্ষেত্রেও বিষয়টা কি? বাঘও তাই, বাঘ যেখানে খাওয়ার যদি কম পড়ে তারাও কিন্তু তখন বের হয়। জঙ্গলের অংশটা শেষ হওয়ার পর আপনি যখন ফরেস্ট সার্ভিসের বক্সায় প্রাইমারিলি ওখানে ডেপুটেড হলেন, তারপর সেখান থেকে আপনার যাত্রাটা কোথায় গেল? আমি বক্সা থেকে ট্রান্সফার মেদিনীপুরে এলাম। মেদিনীপুর। তো মেদিনীপুরে কিছুদিন ছিলাম, তারপর আমি ডিএফ হয়ে আবার নর্থ বেঙ্গল গেলাম। কুচবিহার সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন ছিল, ওখানে ডিভিশনাল ফরেস্ট অফিসারের প্রথম পোস্টিং হলো কুচবিহারে। তো কুচবিহারের পর ওখান থেকে আমি গেলাম শিলিগুড়িতে বৈকুণ্ঠপুর ডিভিশন আছে, ফার্স্ট ডিভিশন, মেন যে জঙ্গল আছে শিলিগুড়ি, ওখানে আমি ডিভিশনাল ফার্স্ট অফিসার হিসেবে গেলাম। তারপর ওখান থেকে আমি আবার চলে এলাম মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুরে ডিভিশনাল ফার্স্ট অফিসার হলাম এবং সেখানে প্রায় 5.5 বছর ছিলাম। যেটা এই যে মাইস পিরিয়ড যেটা মেনলি ওই পিরিয়ডটা কিন্তু পুরো কভার করেছি আছে ডিএফ। আচ্ছা, ওখান থেকে আবার ট্রান্সফার হয়ে আমি গেলাম ঝাড়গ্রাম ডিভিশন, ফার্স্ট ডিভিশন। সেখানে তো আবার অন্যরকম সমস্যা ছিল, সেখানে তো রাজনৈতিক নানা রকম সমস্যাও ছিল ফরেস্টের ভেতর। না, সেটা আমাদের খুব একটা ইম্প্যাক্ট পড়েনি, হয়তো পরে বলবো আমি, অতটা ইম্প্যাক্ট আমাদের পড়েনি। আচ্ছা, পলিটিক্যালি আমাদের খুব ঝামেলা হতো না, কারণ পঞ্চায়েত যারা ছিলেন বা জেলা পরিষদের যারা মেম্বার টেম্বার ছিলেন সবাই হেল্প করতেন। আমরা এখনও হেল্প পাই আমরা। তবে ঝাড়গ্রামে কিছুদিন থাকলাম, 1.5 বছর। ওখান থেকে আমি চলে এলাম কলকাতা প্রমোশন নিয়ে কনজারভেটর হয়ে, অ্যাডিশনাল প্রজেক্ট ডাইরেক্টর, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট অ্যান্ড বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রজেক্ট, জায়গা প্রজেক্ট যেটা কমনলি বলি আমরা। তারপর 2015 সালে আমি আলিপুর জুয়ের ডিরেক্টর হলাম। এইটা একটু আমি শুনি যে মানে এই যে যখন এটা এলো, যে ছোটোবেলা থেকে আমাদের সবার ক্ষেত্রেই একটা বাচ্চাদের এটা বলা হয় চিড়িয়াখানায় যাবে, চিড়িয়াখানা নিয়ে একটা ধারণা তৈরি হয়েছে আমাদের সবার ছোটোবেলা থেকেই, বিভিন্ন প্রজন্মের বা প্রজন্ম এটা তৈরি হয়েছে। তা আপনারও নিশ্চয়ই, আপনি বইতেও লিখেছেন সে কথা, যে ছোটোবেলায় বাবার হাত ধরে চিড়িয়াখানায় এসেছিলাম, সেই চিড়িয়াখানার আমি অধিকর্তা। এই খবরটা পেয়ে ফিলিংটা কিরকম ছিল আপনার? মানে ওই ফিলিংসটা তো অপূর্ব ফিলিংস ছিল, যে চিড়িয়াখানায় ধরুন আমি আজ 50 বছর আগে বাবার হাত ধরে আমি এসেছি, বাঘ দেখেছি, ঘুরেছি, খাওয়া দাওয়া করেছি। তারপর সেখানে যখন ডিরেক্টর হলাম
এবং যে ডিরেক্টর চেয়ারে বসলাম ওটা আমি ওই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, মানে ভীষণ ভালো লাগলো। মানে আমি মনে করলাম যে চিড়িয়াখানা এতগুলো অ্যানিমালকে সঙ্গে কাজ করার, ওদেরকে দেখভাল করার আমি যে দায়িত্বটা পেলাম, গুরু দায়িত্ব পেলাম। ফার্স্টে কাজ করেছি একরকম অভিজ্ঞতা, কিন্তু অ্যানিমেল নিয়ে এখানে যে কাজ করার অভিজ্ঞতা হলো বা আমাকে কাজ করার সুযোগ করে দেওয়া হলো, তার জন্য ভীষণ ভালো লাগলো আমাকে। এইবার চিড়িয়াখানায় তো এলেন, এসে প্রথম কি ঘটনা স্ট্রাইকিং হলো, মানে চিড়িয়াখানায় ঢোকার পর আপনি দায়িত্ব নেওয়ার পর প্রথম কি দেখলেন, কি ঘটলো? প্রথমে একটা খুব খারাপ ইনসিডেন্ট আছে, খারাপ না মানে অ্যাক্সিডেন্ট। আমি জয়েন করলাম ধরুন অক্টোবরের অষ্টমী দুর্গাপুজোর সময় করলাম, দুর্গাপুজোর ষষ্ঠীতে জয়েন করলাম। ষষ্ঠীতে, আচ্ছা। তো উপরে রেস্ট হাউস ছিল, ওখানেই থাকতাম। অষ্টমীর দিন সকালে নেমে এসেছি 5:30 নাগাদ, যে ভোরে উঠে দেখছি যে এনক্লোজারগুলো, তো শিম্পাঞ্জির এনক্লোজার দেখার পরে জেব্রা দেখেছি, শিম্পাঞ্জি দেখেছি, আর একটু যে এগিয়ে গিয়েছি, তো হঠাৎ বিকট আওয়াজ হলো। তো আমি কী আবার এত আওয়াজ হচ্ছে কেন বলতে বলতে সিকিউরিটি দৌড়ে এসছে আমার কাছে। সিকিউরিটি দৌড়ে এসে বলছে, স্যার একটা জেব্রা ফেন্সিং ভেঙে নিচে পড়ে গেছে। ভেঙে নিচে বেরিয়ে এসছে। ওখান থেকে আমি হার্ডলি 100 মিটার দূরে, আমি তখন দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে দেখি যে জেব্রাটা পড়ে আছে, মাথায় ব্লিডিং এবং স্পট ডেড। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকা হলো। ইন দ্য মিনিটে বাকি যে জেব্রা 7-8টা জেব্রা ছিল, ওরা কিন্তু পিছনে পুরো লাইন দিয়েছে জাম্প দেওয়ার জন্য। তখন আমরা কী করলাম, যে ভাঙা জায়গাটা দাঁড়িয়ে গেলাম, তো জেব্রা সরে গেল। মানে আপনারা দাঁড়িয়ে গেলেন? আমরা দাঁড়িয়ে গেলাম, আমরা সিকিউরিটি যারা দাঁড়িয়ে গেলাম, তখন বাকি জেব্রাগুলো সরে গেল। তো ডাক্তার এলো, ডাক্তার এসে দেখলো যে হেড ইঞ্জুরি হয়ে স্পট ডেড হয়েছে। তারপর সঙ্গে সঙ্গে আমরা ফেন্সিংটাকে, আমাদের মেশিনারি ছিল, ডেকে নিয়ে ফেন্সিংটাকে সারালাম। তো তারপরে চিন্তা করলাম কেন হলো ওটা। অ্যাকচুয়ালি ভিতরে আমরা যখন জয়েন করি, খুব বড় বড় ভাম, মানে সিভেট ক্যাট, বড় বড় সিভেট ক্যাট, মানে শেয়ালের মতো সিভেট ক্যাট ছিল, সব দেখেছি। এরা একবার ঘরে ঢোকার চেষ্টা করেছিল, আমাকে যে কিপার ছিল বললো সিভেট ক্যাট দুটো খুব জোরে মারামারি করেছে, চিৎকার করেছে। ওরা ভয় পেয়ে কী করেছে, ওই জাম্প করেছে আয়রন ফেন্সিংয়ের উপর। সে আয়রন ফেন্সিং ভেঙে প্রথমটা বেরিয়ে এসছে, কারণ পরপর ডবল ফেন্সিং ছিল, কিন্তু বাকিরা যখন বেরোতে যাবে তখন আমরা চলে এসেছি। কিন্তু সেই যে আয়রন ফেন্সিংয়ের ধাক্কা মেরেছিল মাথায়, হেড ইঞ্জিনতে মারা গেল ওটা। আর তার চেয়ে আরও খুব প্যাথেটিক ছিল, ওটাকে যখন পোস্টমর্টম করলাম, ওটা ফিমেল ছিল, দেখলাম তখন 3 to 4 মান্থসের প্রেগনেন্ট ছিল। মানে সারাদিন আমাদের কিপার বা আমাদের মানে ভীষণ খারাপ লাগলো, যে আমি জাস্ট জয়েন করেছি আর 2 দিনের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটলো। তারপর তো আমি উপর মহলে আমি জানালাম, উপর মহল থেকে আমার যে সিনিয়র অফিসার ডক্টর বি আর সোনা সাহেব ছিলেন, উনি বললেন চিন্তা করুন কারণ নেই, কারণ অ্যানিম্যালের বিহেভিয়ার সবসময় আনপ্রেডিক্টেবল হয়, যে ঠিক আছে তুমি মন দিয়ে কাজ করো। কিন্তু ওটা আমার মনে খুব ধাক্কা লেগেছিলো ওটা। হ্যাঁ, মানে একজন মানে জাস্ট জয়েন করেছি শুরুতেই, তো আমি ভাবলাম আমাদের অন্যান্য স্টাফেরা বা কিপাররা কী ভাবছে, এই ডাইরেক্টর সাহেব এলেন আর জেব্রা একটা মারা গেল। এই তো শুরু হলো আলিপুর চিড়িয়াখানার যাত্রাটা শুরু হলো আপনার। এবার এই চিড়িয়াখানা ঘিরে নানা রকম গল্প, নানা রকম প্রবাদ, নানা রকম অনেক কিছু আছে, মানে সেই বাঘের গলায় মালা দেওয়ার গল্প থেকে শুরু করে ঠিক নানা রকম কিছু আছে। তো আমরা একটা একটা করে একটু একটু করে বোঝার চেষ্টা করব। যে আমি প্রথমে যেটা এই গল্পটা দিয়ে হওয়ার পরেই যেটা জানার চেষ্টা করব, সেটা হচ্ছে যে এই যে খাবার দেয়া হয় চিড়িয়াখানায়, বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম তাদের মেনু, তাদের ডিশে নানা রকম জিনিস থাকে। তো কত পরিমাণ খাবার রোজ আসে এবং কত পরিমাণ খাবার কীরকমভাবে দেয়া হয়, এই পুরো খাবার লাঞ্চ অ্যান্ড ডিনারের মানে পুরো সারাদিনের যে খাবারের ব্যবস্থাটা, সেটা যদি একটু বলে না। শুনুন, এখানে নানা রকম পাখি থাকে, পশু থাকে, জীবজন্তু থাকে, প্রত্যেকের খাবার কিন্তু বিভিন্ন রকমের। তার জন্য আমাদের ডায়েটিশিয়ান আছে, মানে সমস্ত পশুদের ডায়েটিশিয়ান আছে। আচ্ছা, ডায়েটিশিয়ান আছে, প্লাস ডক্টর, প্লাস আমরা মিলে যে কোন পশু পাখি কী খায় সেটা আমরা জানি, সেভাবে ডায়েট চার্ট তৈরি করা হয়। প্রত্যেকের ডায়েট চার্ট আছে কিন্তু। আচ্ছা, প্রত্যেক প্রাণী। আচ্ছা, পাখি থেকে আরম্ভ করে বাঘ, সিংহ, প্রত্যেকের ডায়েট চার্ট আছে। প্রত্যেক ডায়েট চার্ট, যেমন পাখির যদি বা শিম্পাঞ্জির যদি বলি, যেমন শিম্পাঞ্জিকে আমাদের কী দেওয়া হচ্ছে, কলা দেওয়া হয়, পাউরুটি দেওয়া হয়, দুধ খাওয়ানো হয়, খেজুর দেওয়া হয়, আঙ্গুর দেওয়া হয়, আপেল দেওয়া হয়, লেটুর শাক দেওয়া হয়। ঠিক আছে, এর খাওয়া গেল। এবং এটা 2 বার দেওয়া হয়, সকালে একবার দেওয়া হয় আর বিকেলে দেওয়া হয়। পাখিদেরও তেমনি, পাখিদের ছোলা আছে, বিভিন্ন রকম দানা আছে। ম্যাকাওর আবার
মানে আখরোট আছে, ওকে আখরোট দেওয়া শক্ত, দাঁতের এক্সারসাইজ হবে, প্লাস এনগেজ থাকবে, তার জন্য আখরোট দেওয়া হয়। এনগেজ থাকবে, হ্যাঁ, ওটা শক্ত, ভাঙতে সময় লাগবে, তাকে তো কাজ দিতে হবে, তো না হলে ও নেট কাটে, বদমাস। তো প্রত্যেকের ডায়েট চার্ট অনুযায়ী আমাদের খাবার দেওয়া হয়। তার জন্য আমাদের টেন্ডার করা হয়। টেন্ডার করে সকাল 5:30টার ভিতরে যে গ্রিন ভেজিটেবলস যেগুলো আছে বা ফল, সেগুলো চলে আসে। আসার ডাক্তার কিন্তু চেক করে খাবারগুলো, সব চেক করে। হ্যাঁ, ডাক্তার চেক করে, কোয়ালিটি চেক করে। ডাক্তারবাবুরা আছেন, আমি থাকি, বা আমাদের ডেপুটি ডাইরেক্টর থাকে, কোনো একজন অফিসার থাকে, চেক করা হয়। চেক করার পর ওজন করে আমরা এবার রাখি। এবারে যে কিপাররা যারা থাকে 7টা 7:30 ঢুকে গিয়ে প্রত্যেকের অ্যানিমেল অনুযায়ী, এনক্লোজার অনুযায়ী খাবারগুলোকে নিয়ে গিয়ে ওরা ভাগ করে ডিস্ট্রিবিউট করে। এ তো এগুলো করে। এবারে মাছ, কুমির মাছ খায়, কিছু পাখি আছে মাছ খায়। মাছগুলো মোটামুটি 8:30 9টার দিকে আসে। ধরুন পার ডে 30 থেকে 40 কেজি করে বিভিন্ন সাইজের মাছ আছে। 40 কেজি মাছ প্রত্যেক দিন। ধরুন পাখির জন্য ছোট মাছ, কুমিরের জন্য একটু ধরুন 1 কেজি 1.5 কেজি মাছ, বিভিন্ন অ্যানিমেলের, পাখির জন্য মাছ এলো। ফিশিং ক্যাটের জন্য ল্যাটা মাছ, জীবন্ত ল্যাটা মাছ। ও, জীবন্ত মাছ দিতে হবে। সবসময় পাওয়া যায় না, কিন্তু আমরা চেষ্টা করি যতটা ও নেচারের জীবন্ত মাছ ধরে খাই, তো যা ধরে খেতে পারে। ও জলের জায়গা আছে, ওখানে আমরা ছেড়ে দিই, ও জলে নেই, ও লাফিয়ে খায়, তাতে ওর অ্যাক্টিভিটি ভালো থাকে, নিজের ইনস্টিংটাও ঠিক থাকে। এটা হলো। তারপর বাঘকে সাধারণত বিকেলে খাওয়া দাওয়া হয়। প্রত্যেক বাঘের ধরুন 5 থেকে 6 কেজি করে অ্যাভারেজ মাংস প্রত্যেক দিন 5 থেকে 6 কেজি প্রত্যেক দিন থাকে। বৃহস্পতিবার ফাস্টিং থাকে। বৃহস্পতিবার ফাস্টিং, হ্যাঁ, উপবাস দিতে হয়। মাংস খায় তো, তার লিভার পাকস্থলী ভালো থাকে। আচ্ছা, খাওয়ার মাংসের ভিতরে আবার 3 রকমের দেওয়া হয়। কীরকম? ওকে হাড়যুক্ত মাংস দেওয়া হয়, হাড়বিহীন মাংস দেওয়া হয়, আর মেটে দেওয়া হয়। আচ্ছা, হাড়বিহীন মাংসটা কেন না, ওটা খেলে শরীরের মানে এনার্জি আছে, প্লাস খিদে মিটবে। আর লিভার দেওয়া হচ্ছে এই জন্য, এনার্জির জন্য। হাড়যুক্ত মাংস মানে অল্প মাংস থাকে, মেনলি হাড় দেওয়া হয়, দাঁত শক্ত করা, ক্যালসিয়াম পায়, প্লাস ওই দাঁত নিয়ে ও ব্যস্ত থাকবে, এনগেজ থাকবে, চুয়ে থাকবে, সময় কাটাবে। এবার কটা বাঘ আপনার সময় ছিল টোটাল? আমার সময় ধরুন 12টা বাঘ ছিল। এখন যেটা আছে 3টে সাদা বাঘ আছে, আর 6টা নর্মাল কালারের বাঘ আছে। এখন 9টা বাঘ আছে, আলিপুর চিড়িয়াখানায় 9টা বাঘ আছে। 9টা বাঘ আছে। তারপরে 9টা বাঘের প্রত্যেক দিন 6 কেজি করে, 5-6 কেজি করে, এবারে 6 কেজি করে, 1 কেজি, 6 থেকে 7 কেজি করে। তারপর সিংহ আছে, মানে এই বাঘের জন্য শুধু 50-60 কেজি মাংস লাগে। না, আমাদের মাংস সব মিলিয়ে সিংহ আছে ধরুন 2টো, লেপার 2-3টে ছিল, জাগুয়ার আছে, সব মিলে প্রায় 110-15 কেজি করে মাংস আসতো প্রত্যেক দিন। হ্যাঁ, এবার সিংহর ডায়েটটা কীরকম? তার ওজন অনুযায়ী মোটামুটি 6 থেকে 7 কেজি ওর ভিতরেই থাকে। 6 থেকে 7 কেজি। ওটা কি দিনে একবারই? হ্যাঁ, দিনে একবার। ওরা বিকেলের দিকে দিয়ে দেওয়া হয়। বিকেলের দিকে দিলে ওরা অ্যাকচুয়ালি নিরিবিলিতে খেতে ভালোবাসে। বাঘ সিংহরা একটু নিরিবিলি দেখে, বিশেষ করে বাঘ ওই খাবার দিয়েই মোটামুটি ঘর বন্ধ করে দিতে হয়, নাহলে কিন্তু খাওয়ার সময় ডিস্টার্ব ফিল করে, লোক দেখলেই রেগে যাবে। আমি যখন প্রথমবার একবার যখন বাঘের সঙ্গে আমার পরিচয় হয়, কিপার নিয়ে গেল, তো একটা বড় বাঘ ছিল, বিশাল বলে বাঘ ছিল, সাদা বাঘ, বিশাল। তো নিয়ে গেল কিপারের সাথে, দেখুন আমি দেখো কি বাঘ খাবার দিচ্ছে দেখি। তখন ওকে ভিতরে খাবার দিয়ে জানালাটা বন্ধ করেছি। তো কিপার আসতে পারে, জানালাটা খুলেছে, ও আমাকে দেখে গড় গড় করলো। তো আমি বললাম, আমাকে দেখে রাখছে কেন? বলে, স্যার চলে আসুন, ও খাওয়ার সময় অন্য কাউকে পছন্দ করে না। হ্যাঁ, আমি তখন বললাম, দেখ জানালা খুলে তো দেখি। জানালা খুলেছে, ও চেঞ্জ করে দিয়েছে, পুরো রেগে গেছে, চেঞ্জ করে দিয়েছে। বিশেষ করে বাঘ খাওয়ার সময় কাউকে বরদাস্ত করে না, আশপাশের লোকে। তারপরে দরজা বন্ধ, জানলা বন্ধ করে দেওয়া হলো। মানে ওরা একটু নিরিবিলিতে সন্দেহ খায়। আমরা 5টার দিকে খাবার দিই, বিকেলে রাত্রে সারা রাত ধরে খায়। ওকে 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 হ্যাঁ, মানে খাবারের একটা বিপুল আয়োজন থাকে আর কি। এইটার পরে মানে খাবারের এদের বাঘের খাওয়া বা সিংহের খাওয়ার মজা আছে। ধরুন আমাদের যে পরিমাণ ফার্স্টে কি হয়, মাংস দেওয়া হয়, তো মাংস এলো, তো যে টেন্ডার পেয়েছে মাংস নিয়ে এলো গাড়ি দিয়ে করে, ডাক্তার কিন্তু ফার্স্টে কোয়ালিটি চেক করবেন। আগে দেখবে প্রত্যেকটা মাংস, বড় মাংসের পিস আনা হয়, যে মাংস ঠিক আছে কিনা, পুরনো মাংস কিনা, ফ্রিজের মাংস কিনা, উনি চেক করে সার্টিফাই করবেন যে না, এটা দেওয়া যেতে পারে। তখন ওই মাংস থেকে আমাদের মাংস ওজন হবে, আবার রিকোয়ারমেন্ট হয়তো বেশি আনতে পারে, কমও আনতে পারে। এবার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওজন হলো, ওজন হওয়ার পর ওখানে আমার ভাগ হবে, বিভিন্ন সিঙ্গেল এনক্লোজার কত যাবে, বাঘের কত যাবে, এখানে ভাগ হলো। প্রত্যেকের কন্টেনার আলাদা আছে, ওই কন্টেনারে ভর্তি করা হলো, চলে গেলো ওখানে যাওয়ার পর যারা কিপার আছে ওখানে, ওরা আবার ওজন করবে যে আমার বাঘের মাংস ঠিক এসছে কিনা,
আমার সিঙ্গের মাংস ঠিক এসছে কিনা, ওখানে ওরা রেকর্ড মেনটেন করবে। কিপার্স ডায়েরি বলে ডায়েরি আছে ওদের, দিল। সকালে আবার করবে কি, সকালে কতটা খেলো সেটা বের করে নিয়ে সেটা আবার ওজন করবে। তাহলে ও যে পরিমাণ মাংস দিয়েছিল আর যে পরিমাণ খেলো, কতটা বাদ দিল, ঠিক মতো খেয়েছি কিনা সেটা রেকর্ড হবে। ওই রেকর্ড চলে আসবে ডাক্তারের কাছে, ফার্স্টে আসবে, ডাক্তার থেকে আমার কাছে আসবে। আমি দেখি যে বাঘটা 10 to 15% কখনো কখনো ওয়েস্টেজ থাকে, যে নর্মাল আছে কিনা। যদি ধরুন কম খেয়েছি তখন আমরা ধরে ফেলি যে তাহলে বাঘের কিছু প্রবলেম হয়েছে বা কোনো অ্যানিমেলের প্রবলেম হয়েছে, তখন চিকিৎসার দরকার। হ্যাঁ, তখন চিকিৎসার দরকার, বা ডাক্তারকে বলি যে আপনি দেখুন। নর্মালও হতে পারে, নর্মালি কম কখন মাঝে মাঝে খায়, কিন্তু এইভাবে কিন্তু মেনটেন হয় পুরো রিপোর্টটা। আশিসবাবু, খাওয়া দাওয়ার একটা মানে সেই বিপুল আয়োজনের কথাটা আমরা জানলাম। এই আরেকটা জিনিস যেটা আপনি বইয়েও লিখেছেন এবং সেটাও জানতে ইচ্ছে করে, যে এত প্রাণী, তাদের তো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হয় নিয়মিত, তার চিকিৎসা পদ্ধতি আছে। তো আপনি যেটা বইয়ে লিখেছিলেন সেটা হয়তো যদি একটুখানি বলেন, সেই জেব্রার ঘটনাটা, যার যে ওই প্রেগনেন্ট জেব্রা যার বারবার মৃত সন্তান প্রসব করছিল, এবং তারপর সেই গল্পটা যদি একটু বলেন, সেই শুরুর দিককার ঘটনাটা। অ্যাকচুয়ালি আমাদের যে জীবজন্তুগুলো আছে না, আমি আর লিস্ট করতাম কি সকাল বিকেল ও সন্ধ্যে 3 টাইমস রাউন্ড মারতাম কিপারদের সঙ্গে, কারণ কিপারদের বহুদিন আছে, ওদের অভিজ্ঞতা আছে। তো আমি চেষ্টা করতাম যে অ্যানিমেলের সঙ্গে যতটা সময় একাত্ম হয়ে ওদের অ্যাক্টিভিটি, বিহেভিয়ার এগুলোকে রপ্ত করা। তো জেব্রা যেটা আপনারা বললেন, এটাও আমি জাস্ট জয়েন করেছি ষষ্ঠীতে, অষ্টমীতে এই ঘটনা হলো, নবমী কি দশমী এরকম হবে, একাদশী হবে এরকম। তো ভোরে নেমেছি, হঠাৎ দেখি ওই স্টাফেরা তখন 5-5:30 বাজে 3-4 জন কিপার চলে এসছে, ওখানে কিছু কথা বলছে। তো আমার খুব সন্দেহ হলো, মানে এত ভোরে তো কিপার আসার কথা না। তো আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে, তো প্রথমে ওরা বলতে যায়নি। তো পরে বললো সেটা জেব্রার বাচ্চা হয়েছিল, ওটা মারা গেছে। ডাক্তারও এগুলো এসে পোস্টমর্টম করার জন্য, আমি দেখাবো আগে। তখন দেখলাম যে বাচ্চাটা করছেন, বাচ্চা খুব হিষ্টপুষ্ট, খুব মানে ভালো বাজে, হেলথ, দারুণ হেলথের বাচ্চা। কিন্তু একটা জিনিস অবজার্ভ করলাম যে আমরা অ্যামনিওটিক স্যাক, মানে জল তুলি বলি না, ওটা ম্যাক্সিমামটা কভার করে আছি। কিপাররা কেটে দিয়েছিল, কিপাররা বলেছিলাম আমরা মাঝে ছেড়েছিলাম, কিন্তু বাচ্চাটা বাঁচেনি। অ্যাকচুয়ালি যখন ডেলিভারি হয়েছিল তখন অ্যামনিওটিক স্যাকটা দেখবেন অ্যানিমেলের ক্ষেত্রে চেটে র্যাপচার করায়, অথবা বাচ্চা মুভমেন্ট করে কিন্তু র্যাপচার করে দিলে কি হয়, ওখানে কিন্তু অক্সিজেনটা পেয়ে যাবে। সেটা কোনো কারণে হয়নি। তখন আমি এদেরকে জিজ্ঞাসা করলাম এর আগে এরকম কতগুলো ঘটনা হয়েছে, বলে এর আগেও এরকম 2টো বাচ্চা হয়েছিল, একইভাবে কিন্তু মারা গেছে। তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম এর কারণটা কি। ডাক্তার বললো স্যার, নর্মাল অ্যামনিওটিক স্যাক যেটা আছে, যে থিকনেসে হয়, ওটা পাতলা, এটা একটু কম্পারেটিভলি মোটা, যার ফলে কিন্তু র্যাপচার হচ্ছে না, যার ফলে শ্বাসরোধ হয়ে বাচ্চা মারা যাচ্ছে। তো আমি ডাক্তারকে বললাম যদি ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা র্যাপচার করে দিই তাহলে বাঁচতে পারে। হ্যাঁ নিশ্চয়ই বাঁচবে স্যার। মানে সেটা ম্যানুয়ালি বাইরে? হ্যাঁ, ম্যানুয়াল বাইরে। আমি বুঝে গেলাম যে কী করতে হবে ওটাকে। তারপর কিপারদের বললাম যখন এরা মিটিং করে বা কনসিভ করবে তোমরা অবজার্ভ করো, অবজার্ভ করার পর আমাকে জানাবে। তো ওটা হয়েছিল ধরুন অক্টোবরে হয়েছিল, ঠিক ফেব্রুয়ারি মাসের দিকে আমাকে বললো, জানুয়ারি ফেব্রুয়ারিতে বলছে স্যার এরা মিটিং করেছে এবং আমার মনে হচ্ছে কনসিভ করেছে। তো আমি তো ওটাকে লক্ষ্য রাখতাম। তো এদের জেস্টেশন পিরিয়ড প্রায় 300 দিনের কাছাকাছি আছে, 300 দিন। তো অক্টোবর মাসে গিয়ে, সেপ্টেম্বর মাসে গিয়ে আমি দেখলাম যে পেটটা অনেক বড়ো হয়েছে, মুভমেন্টটা অনেকটা কমে এসছে। ডাক্তারকে দেখলাম, ডাক্তার দেখে বললো যে স্যার এটা আরও 2-3 মাস হয়তো দেরি হতে পারে, আমার অবজার্ভে রেখেছি। সেপ্টেম্বরের মাঝামাঝি আমার মনে হলো যে না, ডেলিভারি খুব তাড়াতাড়ি হবে। সেটা কী করে বুঝলাম, যে ওর মুভমেন্ট কম হয়ে গেছে, তারপরে পিঠ থেকে পেটটা অনেকটা ছেড়ে গেছে, এটা বলে না, বড় হয়ে গেছে, আর খুব গ্ল্যামার এসছে। আপনারা জানেন যে কোনো অ্যানিমেলের যখন মা হয়, মাতৃত্বের সময় কিন্তু অনেক সাইকোলজিক্যাল ফিজিওলজি চেঞ্জ হয়ে যায়, খুব ধীর হয়ে যায়, শান্ত হয়, দেখতে সুন্দর হয়। মানে সেই সিমটমগুলো আমাদের বাড়িতে গরু ছিল। আচ্ছা, তো আমি ওখান থেকে কিন্তু আমি দেখি যখন ডেলিভারি হতো, সে যত মানে মা গরু যতই বদমাশ হোক, ওই সময় কিন্তু খুব শান্ত হয়ে যেত, আর দারুণ সৌন্দর্য আসতো। তো আমি কিপারকে বললাম এই আলাদা করো, সেপারেট করলাম। সেপারেট করে একটা করলাম কি 24 আওয়ার্স আমি কিপার এনগেজ করলাম, যে তোমরা দুজন করে 24 ঘন্টা তোমরা কিন্তু অবজার্ভ করবে। তার আগে আমরা করেছি কি, ওই যে কিপার যারা ছিল ওদেরকে ডাক্তারকে দিয়ে ট্রেনিং দিয়েছি যে যদি বাই চান্স নর্মাল ডেলিভারিতে বাচ্চা না বেরোয়, তাহলে ওরা মাকে সরিয়ে দিয়ে স্ক্যালপেল দিয়ে যাতে অ্যামনিওটিক স্যাকটা কেটে দিতে পারে।
ঠিক সেপ্টেম্বরের 15 তারিখে আমি করলাম, অক্টোবরের 1 সকালে রাত্রে কিপাররা বললো যে স্যার বাচ্চা হয়েছিল রাত 12টার সময়, বাচ্চা হয়েছিল, আমরা মাকে সরিয়ে দিয়ে কেটেছি। তখন আমি উপরেই ছিলাম, তো সঙ্গে করে ডাকতেই হলো আমাকে, গিয়ে দেখলাম সুন্দর বাচ্চা বেরিয়ে গেছে। বাহ। আর অদ্ভুত জিনিস, তারপর থেকে কিপারদের আমি বললাম যে তোমরা এটা কেন করোনি, আমি জানি না এটা। তারপর থেকে আমরা বলতাম যখনই কোনো মার ডেলিভারি হওয়ার টাইম হতো ও নিজেরাই গ্রুপ করে ডিউটি করতো, এত কিপার ইন্টারেস্ট পেয়ে গেল। আর অদ্ভুত জিনিস, জেব্রার যে বাচ্চা হওয়া, এই বাচ্চাটা কিন্তু ধরুন রাত্রি 12টা থেকে ম্যাক্সিমাম 4টা, এর ভিতরে দিনের বেলা কখনো আমি কিন্তু জেব্রাকে বাচ্চা হতে দেখিনি। 10 থেকে 15টা বাচ্চা হয়েছে জেব্রার, কিন্তু অলওয়েজ রাত্রে হতো। কিপার রাত্রে শীতকাল হোক ওখানে বসে থাকতো দুজন। কিপারদের সঙ্গে তো আপনি বলছিলেন কিপারদের সঙ্গে অ্যানিমালদের একটা রিলেশনশিপ হয়ে যায় থাকতে থাকতে। ওই যে আমি যেটা কথা বলছিলাম যে একজন কাউকে হয়তো আইডেন্টিফাই করে, একজন কাউকে হয়তো চেনে, এবং তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়। এরকম সম্পর্কের গল্প কিছু আছে? এরকম সম্পর্কের সেটাও আছে। কীরকম? তো দেখুন, আমাদের বাড়িতে যে সকল অ্যানিমাল থাকে, যেমন কুকুরও যদি থাকে বা যা কিছু থাকে, বেড়াল, যে খাবার দেয়, যে বেশি ভালোবাসে অ্যানিমাল কিন্তু তাকে প্রেফার করে। বাড়িতে অনেকেই থাকে, ঠিক অ্যানিমালের ক্ষেত্রেও তাই 3-4 জন করে কিপার থাকে, হয়তো প্রত্যেকে ভালোবাসে, কিন্তু ওর প্রেফারেন্স খুব একজন দুজনের উপর বেশি থাকে, যার কমান্ডও শুনে, যার কমান্ডও বোঝে এবং জেলাসও হয়। তো আমি এরকম একটা ঘটনা বলছি। তো আমাদের 3টে সিম্পাঞ্জি ছিল, ছোটু, বুড়ি, মস্তান। 3 জনের নাম কি? ছোটু, বুড়ি আর মস্তান। এটা সিজ হয়েছিল, সিজ হয়ে আমাদের কাছে কোর্ট থেকে হ্যান্ড ওভার করা ছিল। তো খুব ছোট্ট অবস্থা থেকে। তো আমি যখন পেয়েছি তখন 3-4 বছর বয়স হবে, এরকম ম্যাক্সিমাম হবে। তো আস্তে আস্তে বড় হল, তো ওদের সঙ্গেও আমি রিলেশন তৈরি করলাম। আমি কারণ প্রত্যেকদিন সকালে যেতাম, কথা বলতাম, ছোটু এদিকে আয়, বুড়ি এদিকে আয়, ওরা কিন্তু অবজার্ভ করতো, রেসপন্স করতে করতে ওদের সঙ্গে আমার খুব ইন্টিমেসি হয়। তো এদিকে হলক গিবন যেটা আছে, উলুক যেটা বলি, ওর অপোজিট এনক্লোজার থাকতো, সেটা খুব ছোট্ট ছিল। ওটা কি প্রাণী? গিবন মানে বানানোর মধ্যে আছে, ল্যাজ নেই, গিবন। তো খুব ছোট ছিল, ওরা খুব কিউট একবার, এখন ছাড়া আছে, বড় হলো। তো একবার ছোট্ট অবস্থা থেকে এসেছিল। তো ওদের সঙ্গে ছোটোবেলা থেকে আমার খুব রিলেশন ছিল। তো ফার্স্টে আমি যখন সিম্পাঞ্জি এনক্লোজে ঢুকতাম, আগে ওই 2টো বাচ্চা চলে আসতো, বাচ্চা নেটের কাছে আসতো, ওদেরকে আদর করতাম। ওরা ঘড়ি দেখতো, মোবাইল দেখতো। ছোটো বুড়ি মস্তান যখন ছাড়া থাকতো, ওরা 2 পা দাঁড়িয়ে যেত, দূর থেকে দেখতো আমি ওকে আদর করছি, ও রেগে চিৎকার করতো আর মাটি তুলে ওখানে আমাকে মারতো। জেলাস যে কেন ওকে আদর করা হচ্ছে, আমাদের দিকে অ্যাটেনশন কম কেন। মানে ছোট বাচ্চাকে দেখুন, 3-4 জন বাচ্চা থাকলে কাউকে বড়দের সঙ্গে কথা বলেন, বাচ্চা দিয়ে অ্যাটেনশন না পায়, যেমন রেগে যায়, ঠিক এক্সাক্ট ওই সাইকোলজি, যে ওকে আদর করছে কেন আমাকে আদর করছে না। মানে এর ফলে একটা সম্পর্ক তৈরি হয় ওদের সাথে। প্রত্যেকটা অ্যানিমালের সঙ্গে কিপার বা আমরা যারা অ্যানিমাল ভালোবাসি, কাজে যায়, প্রত্যেক কম বেশি কিন্তু সম্পর্ক তৈরি হয়। আরেকটা জিনিস, এটা খুবই আমাদের এই সম্পর্কটা তৈরি হয়ে লাভ কি আছে আমাদের? দেখুন, অ্যানিমালের কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হয়ে যায়। ওর কমান্ড শুনে বা ওষুধ খাচ্ছে না, যে আমরা বলি খাও, বিশেষ করে সিম্পাঞ্জির ক্ষেত্রে ও কিন্তু এটা কথা শুনে তখন। আরেকটা গল্প আমি শুনছিলাম, সেটাও তো খুব ইন্টারেস্টিং, যে এই যে পালিয়ে যাওয়ার যে চেষ্টা, এই যে ফেন্সিং ভেঙে ফেলার, বা যেটা আমরা প্রথমে জেব্রার ক্ষেত্রে জানলাম, পরবর্তীকালে এরকম হয়েছে কখনো যে কোনো প্রাণী কোনো ফেন্সিং ভেঙে ফেলেছে বা খাঁচা থেকে বেরিয়ে এসছে, তারপর তাই নিয়ে একটা ঝামেলা, সেইটাকে আবার খাঁচায় ফেরত পাঠানো, এরকম পাখি বা প্রাণী বা এরকম কিছু? না, এটা সিম্পাঞ্জি হয়েছে আমাদের ছোট বুড়ি মস্তান যে আছে, 3 জনের ভিতর যেটা বুড়ি আছে না, বুড়ি খুব ইন্টেলিজেন্ট। আচ্ছা। ছোট বুড়ি মানে মোটা মাথা, আমি বলতাম যে এরা মোটা মাথার। আপনি দেখবেন যে অ্যানিমাল কিংডমে কেন আমাদের ফিমেলরা কিন্তু খুব মানে ইন্টেলিজেন্ট হয়, যুক্তিবাদী হয়, আবেগে কম ভাসে। আর এই দুটো যে সিম্পাঞ্জি ছোটু আর মস্তান আছে, এরা চিৎকার যেমন হোটল করছে, ঢিল মারছে, খাওয়া চুরছে, কিন্তু বুড়ি সব কিছু ধীরে সুস্থে অবজার্ভ করতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো নতুন স্ট্রাকচার বানিয়েছি, এরা ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু ও আস্তে আস্তে গিয়ে নাট দেখছে, উঁচুটা দেখছে, উপর থেকে নিচে দেখছে। ওকে আমরা ইঞ্জিনিয়ার বলতাম, বুড়িকে আমরা কি বলা বলতো ইঞ্জিনিয়ার। ও চেক করবে, ও সিগন্যাল দিবে, তারপর ও দুটো আসতো। আচ্ছা আচ্ছা। তো একবার কি হলো, প্রথমবার কিন্তু একবার ফার্স্টে বেরিয়ে গেলো। তখন ফেন্সিং মানে ইলেকট্রিক ফেন্সিং ছিল না, ওয়াল জল কম ছিল, ওয়াল ধরে গাছ ছিল, ওয়াল গাছ দিয়ে বেরিয়ে এলো প্রথমবার। তো ওটাকে আমরা ঢোকালাম,
সেকেন্ড টাইম আমরা কী করলাম, ইলেকট্রিক ফেন্সিং দিলাম। তো আমাদের মেম্বার সেক্রেটারি সৌরভ চৌধুরী সাহেব ছিল, তুমি ইলেকট্রিক ফেন্সিং দাও, 12 ভোল্টের ইলেকট্রিক ফেন্সিং দেওয়া হলো। 1 মাস মতো বন্ধ থাকলো। যেদিন প্রথম ছাড়লাম, এই দুটো বাচ্চাদের বেরিয়ে চিৎকার জানছে যে ওই হট্টগুলো আরম্ভ করলো। ও কিন্তু পুরো বাউন্ডারি ধরে ধরে জলের বাইর থেকে দেখলো ফেন্সিংটাকে, প্রত্যেক দিন, একদিন নয়, রেগুলার দেখতো যে কী হয়েছে ওটা। কিন্তু আমিও দূর থেকে দেখতাম যে ও কী করছে। আমি দেখলাম যে ও কিন্তু অবজার্ভ করতে চাইছে যে কোনো ফাঁক ফুকর কোথাও আছে কিনা। একটা জায়গাতে আমার খুব সন্দেহ ছিল যে একটু জয়েন্ট যেখানটা করেছি মানে আমি একটা মিনিমাম উইকনেস ছিল, সেটা আমাদের ইঞ্জিনিয়ারকে বলেছিলাম যে দেখো এটা কিন্তু আমার ভালো লাগছে না, কিন্তু বুড়ি ইন্টেলিজেন্ট আছে। তো একদিন সকাল 9টার দিকে আমি ওদের দেখে আসবো, হঠাৎ দেখি বুড়ি ঠিক অপোজিটে বসে আছে, জলের জায়গা আছে, জলের জায়গার অপোজিটে ওরা বসছে, ফেন্সিংটা বাইরে আছে। ও বসে অনেকক্ষণ দেখছি ওটাকে। তো আমি বললাম, কি বুড়ি কী করিস, এদিকে পালানো ধান্দা করছিস? ও কী বুঝলো জানি না, ওখানে উঠে গেল, উঠে সরে গেল অন্যদিকে। আমি জানি ও আমার ধমক খেয়ে চলে গেছে। আমি দূরে সরে গেলাম, দূরে সরে লক্ষ্য করছি। 5 মিনিট পরে এসে ও আবার বসলো ওখানে, আবার দেখা শুরু করেছে। ও আর আমাকে দেখেনি। তারপর আমি কিপার দুজন ছিল বললাম যে এর কিন্তু মতিগতি ভালো না, ওকে তোমরা ঢোকাও, এনক্লোজে ঢোকাও, ওই কিন্তু পালানো ধান্দা করছে। কারণ ওদেরকে বলেন, কিপারদের বলেন যে এই জায়গাটা উইক আছে, কিন্তু আমি জানতাম। বলে স্যার আপনি টিফিন করে আসুন, আমরা কিছুক্ষণের ভিতরে ওকে আমরা ঢুকিয়ে দেবো, আর আমরা তো আছি। আমি টিফিন করতে চলে এলাম, জেব্রার অপোজিটে আমার বাংলোটা ছিল। ঠিক মানে আমি টিফিনটা খেতে যাব, হঠাৎ আমার মিসেস বলছে যে শিবমাঞ্জি বেরিয়ে গেছে মনে হচ্ছে, এত কাছে শব্দ পাচ্ছি কেন, চিৎকার করছে। আমি বললাম এইমাত্র আমি দেখে এলাম, 5 মিনিটে দেখে এলাম। বলে না, ওই বলতে বলতে সিকিউরিটি ফোন স্যার শিবমাঞ্জি বেরিয়ে গেছে। যা, তো আমি দৌড়ে গেলাম, দৌড়ে গিয়ে দেখি ও বেরিয়ে এসে জেব্রার যে ফেন্সিং আছে ওই ফেন্সিংয়ে ও চুপচাপ বসে আছে। তো সঙ্গে সঙ্গে 2-3জন কিপার যাদেরকে প্রেফার করতো ওদেরকে ডাকালাম, আর পুরো চিড়িয়াখানাটাকে মোটামুটি খালি করে দিলাম। সিকিউরিটি যারা ছিল সব লুকিয়ে গেল, কারণ পাবলিকদের খেপে যায়, বাইরে বেরিয়েছে। তো বুড়িকে বললাম, বুড়ি চল এনক্লোজারে চল, যেমন কথা বলি আমরা। ও ফেন্সিং উপরে জেব্রা দেখে কী করলো, সিসিটিভি ছিল, সিসিটিভি দিয়ে খুলছি। ও কিপারা বলছে স্যার সিসিটিভি ভেঙে দেবে যে। আমি লোকে ভাঙতে দাও, ওর কিউরিসিটিকে যদি এখনই বাধা দিই ও কিন্তু রিভোল্ট করে দেবে, করতে দাও। তো বুড়িকে বলা হয়, বুড়ি চলো দিয়ে ভাঙাভাঙি করিস না। চলে গেল, চলে গিয়ে কাছে মার্মোসেটে এনক্লোজার ছিল নেটের, ওখানে গিয়ে মার্মোসেট দেখছে এরকম করে। তো মার্মোসেটগুলো ভয়চিত্র করছে। বুড়ি এইদিকে আয়, চলে গেলো। এসে কী করলো, দেখবেন শিবমাঞ্জির কাছে ক্যাঙ্গারু ঘর আছে, ও ক্যাঙ্গারু ঘরে ঢুকেছে। আর ক্যাঙ্গারুরা কিন্তু শিবমাঞ্জি প্রচুর ভয় পেত, চিত্র করতো তো, ক্যাঙ্গারু ভীতু প্রাণী তো, ও খুব আনেস্ট থাকতো। তো ওই জন্য ক্যাঙ্গারু বাইরে ছেড়ে দিয়ে দরজা বন্ধ রাখতাম। ও ক্যাঙ্গারু ঘরে ঢুকেছে, ঢুকে ও ক্যাঙ্গারুকে তখন ভিটামিন দেওয়া হচ্ছিলো, সিসি খুলেছি, সিসি খুলে কিছু না ভিটামিন খেলো। খেয়ে এবারে করেছে কি, বোর্ডে সুইচ আছে, সুইচ দিচ্ছে। তা ভয় লাগলো, তারপর আছে কখন কী করে। তখন সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ানকে আমি ফোন করলাম যে বাগানের অল ইলেকট্রিসিটি বন্ধ করে দাও, ক্লোজ বন্ধ করে দিল। তো ইন দ্য মিন টাইম স্কিপার বলছে স্যার দরজা বন্ধ করে দিতে, ঘরে ঢুকেছে, দরজা বন্ধ করে দিলে ঘর থেকে যাবে। আমি না, খবরদার করো না, ওই জানলা ছোটো ফাঁক আছে, ওটা দিয়ে বেরিয়ে যদি অন্য জায়গায় চলে যায় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ও কী করছে করতে দাও। তো ঘুরে টুরে ও ডাকলাম যে বুড়ি আয় আয় আয়, চলে এলো। এসে যেখান দিয়ে আপনারা শিম্পাঞ্জি দেখি আমরা, ওই ফ্রন্টে ওয়ালের উপর শুয়ে পড়লো। তো 3জন কিপার ছিল, অ্যালাউ করলো, গায়ে হাত দিলাম, একটু আদর খেলো। আদর খাওয়ার পর সামনে দেখবেন আম গাছ আছে, ও উঠে গিয়ে আম গাছ উঠে গেল উপরে, উঠে গিয়ে 2 হাতে ঝুলছে উপর থেকে, নিচে পড়বে। আমরা বললাম বুড়ি নেমে আয়, তো হাত পা ভাঙবে, তোর অভ্যেস নাম। ও কী করলো, কী বুঝলো, আস্তে আস্তে নেমে এলো। নেমে এসে আবার কী করলো, যেখানে হলক জীবন আছে ওখানে মিস্ত্রিরা কাজ করছিল, ওই ঘরে ঢুকলো। তো কাজ হচ্ছিল, মিস্ত্রি তো চলে গেছে, ওদের ব্যাগ খুললো, ব্যাগ খুলে খৈনির ডিবা বের করলো, শুকলো, ফেলে দিল। জলের বোতল ছিল, জলের বোতল খুলে জল খেলো, বসে থাকলো। আবার সময় দিচ্ছি, আবার ডাকতে ডাকতে কী করলো, ও এলো। এসে গিয়ে কী করলো, পিছনে কুমিরের ঘর ছিল, ও কুমিরের দিকে যাওয়া শুরু করলো। তো আমার ভয় লাগছে, বাই চান্স যদি কুমিরের ওখানে গেটে নেমে যায় তাহলে কিন্তু কুমির যে কোনো সময় অ্যাটাক করতেই পারে। তো ডাকছি, তো উপর থেকে কুমির টুমির দেখে ওর কী মনে হলো, ও চলে এলো। ততক্ষণে আমি কী করেছি, আমি বাড়ি থেকে আম নিয়ে চলে গেছি, আরও গরম আসছে। ও আম খেতে খুব ভালোবাসতো,
আমি বুড়ি আম খা, কিপারকে দিলাম, আম খেলো। আম খাওয়ার পর যে খাওয়ার ঠেলা নিয়ে যায় না, মানুষের মধ্যে পায়ের উপর পা দিল, ওটা শুয়ে পড়লো। তো আমি কিপারকে বললাম চল তো ঠেলাটা নিয়ে ওর ঘরের দিকে নিয়ে যায়। তো যেই ঠেলতে গিয়েছে তো উঠে পড়লো, উঠে কী করলো ওর ঘরের দিকে গেলো। ততক্ষণে বাকি যে দুটো ওরা কিন্তু আর বেরোতে পারে, ওটা তো ভীতু আছে, ওর চিৎকার চাঁচমেচ করছে। ও দুটোকে কী করলাম পাশের ঘরে ঢোকালাম আমরা, ঢুকিয়ে আর একটা ঘর খালি রাখলাম যাতে ও ঢুকে। একটা আমকে ছুড়ে দিলাম কিছুটা, দেখলাম ও বাইরে এক পা রেখেছে আর এক পা দিয়ে হাত দিয়ে দূর থেকে আমটাকে নিয়ে গেল, যাতে দরজাটা বন্ধ না করা যায়। হ্যাঁ চিন্তা করুন। কিপার বলে স্যার ধাক্কা মেরে ঢুকে দেবো আমি, মানে ধাক্কা মেরে বললাম ঢোকাতে তো পারবি না, ও উল্টে যে থাপ্পড় লাগাবে, করতে দাও ওকে। তারপর আমি বুঝে গেলাম ও তো লোভী আছে, তো আর একটা আমকে খুব দূর দিকে ছড়িয়ে দিলাম, ও ঠিক ঢুকে গেছে কোনাতে। তখন আমরা তিনজন ছিলাম, আর আমরা কিপার ছট করে গেটটা বন্ধ করে তালাটা ঢুকে দিয়েছি। ও বুঝতে পেরে গেছে, ঘুরে এসে প্রচুর লাথি মারলো, তা তখন লক করে দিয়েছি। তার 7 days ওকে শাস্তি দেওয়া হলো যে ওই ঘরেই থাকতো, এই করে থাকতো। তারপরে ওকে আবার ছাড়লাম। অ্যাকচুয়ালি আমি ওর সাইকোলজি বুঝতাম, ও বাইরে এসছে কিছু দেখবে, কারণ ও অন্য যদি এরা বেরোতো এরা কিন্তু পুরো বাগান দৌড়ে বেড়াতো। কিন্তু বুড়িকে আমি যেটুকু দেখেছি বা ওর অ্যাক্টিভিটি জানি যে ও কিউরিওসিটি, ও দেখবে কোথায় কি আছে না আছে। আর যেহেতু দুটো বাচ্চা এখনো ওর ভিতর থেকে গেছে, তিনজন হয়তো বেরিয়ে চলে যেত দূরে, ওই জন্য এনক্লোজার আশপাশ ছেড়ে যায়নি। মানে কোনো অ্যানিম্যাল যদি কনফাইন যে জায়গায় থাকে, সাধারণত ও যখন ওর বাইরে বেরিয়ে আসে ওকেও অপরিচিত রাখে, ওরও ভয় আছে। কিন্তু আমাদের যেমন ভয় আছে ও কী করতে পারে, ওরও ভয় আছে আমি কোথায় চলে এসেছি, কি হবে না হবে। সেই সাইকোলজিটা আমাদের মানে দাঁতে দাঁত চিপে সহ্য করতে হলো। যদিও আমাদের ডাক্তার রেডি ছিল যে ট্রাঙ্কুলাইজ করতে পারে, করে দেবো, কিন্তু বাই চান্স যদি মিস হয় বা না লাগে, হতেই পারে, তাহলে কিন্তু তখন ও কিন্তু এলু পাতারে পুরো বাগান হয়ে যাবে। ওই জন্য দাঁতে দাঁত চিপে ওকে মানে সময় দেওয়া, ধৈর্য ধরে করা, কিন্তু ওই সময়টা খুব টাফ। হ্যাঁ ঠিক। আমি আরেকটা কথাও জানতে চাইবো, সেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার সেলিব্রিটি কে নিয়ে, সেটা হচ্ছে বাবু। উফ হ্যাঁ, আমাদের চিড়িয়াখানা যত ভিড় হয় সবাই কিন্তু একবার করে বাবুকে দেখতে চায়। হ্যাঁ, এবং বাবুর যে পপুলারিটি এর কোনো মানে দ্বিমত নাই, হ্যাঁ দ্বিমত নেই। এবং এই বাবুর যে সেলিব্রিটি সুলভ জমিদারের মতো, সেই আপনি লিখেছেন বইতে, সেই জমিদারের মতো বসে থাকা এবং সেই ভিড়ের মধ্যে মানে সামনে দর্শকরা এলে তাদেরকে অ্যাড্রেস করা, তাদের নানা রকম ইয়ে করা। তো সেই বাবু একবার ফিউরিয়াস হয়ে গেছিল। আপনার আঙুলটা একবার দেখি, এই যে আঙুলটা, এই যে সেই আঙুল, যে আঙুলের ওপর বাবুর রাগ পড়েছিল। তো আমরা একবার এইটার ঘটনাটা জানবো যে বাবু হঠাৎ খেপে গেল কেন আপনার উপর। আচ্ছা শুনুন, বাবুকে আমি কি করতাম, প্রত্যেকদিন বিকেলে ওকে খাবার দেওয়া হতো, কিপার তো সঙ্গে খাওয়া দিতেই যেত, জানলা দিয়ে ফেলে দিত। তো ফার্স্টে আমি 3-4টে খাবার নিয়ে যেতাম। আমি তার আগে একটু আর গল্প বলি। তো ও বাবু যদি এনক্লোজারের বাইরে বসে আছে, ঠিক 4টা বাজলে আমি যখন দেখতে আমি যাচ্ছি, ও এনক্লোজার থেকে কিন্তু ঘরে চলে যেত, কারণ আমি খাওয়া দেবো, ফার্স্ট আমার হাতে খাবারটা নেবে, মানে ভিতরেই ফেলতাম, খাবারটা খাবে। তো একদিন হয়েছে কি, এরকম খাবার নিয়ে যাচ্ছি, তো আমাকে কিপার বললো স্যার ওর অপোজিটে আর একটা এনক্লোজারের শেয়াল ছিল, খুব অসুস্থ আছে, আমরা ডাক্তার দেখেছি, আপনি কি আবার আসবেন? ঠিক আছে চলো আমি আগে দেখে নিই, তারপর বাবুর কাছে যাবো। ওখানে 15 থেকে 20 মিনিট মতো আমার লেট হয়েছে। তারপরে ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে আমি বেরিয়ে এসে বাবুকে খাবার দিতে গিয়েছি, যে অন্যদিন মোটামুটি নিয়ে নেয় সঙ্গে সঙ্গে, আমাকে দেখা মাত্র চিৎকার আর টিনের দরজা আছে, ব্যাপক লাথি মারছে, রেগেছে আর কাঁপছে। ব্যাপারটা কী হলো, বাবুরে ডাকছে, বাবু আয়, এই খাবার নে। ও কিছুতেই আসছে না। অনেকক্ষণ আদর ডাকার পরে ও শান্ত হয়ে কাছে এলো, কাছে আসার পর ওই খাওয়া নিয়ে খেলো। তো প্রায় 15-20 মিনিট পরে এলো, তখনও কাঁপছে। এটা কি হলো সাইকোলজি দেখুন। ও কিন্তু ঠিক করেছে যে আমি আসছি, সঙ্গে সঙ্গে খাবার দেবো, খাবে, ও মাথায় নিয়ে নিয়েছে। এই যে 15 মিনিটস বা 20 মিনিট দেরি হয়েছে, ও কিন্তু রেগে গেছে, কেন দেরি হলো। দেখুন এবার আমাদের মানুষের সাইকোলজি, কোনো ছোট বাচ্চা যদি খেতে বসে তার মা যদি খেতে দেরি করে রেগে যায়, ওর ঠিক একই সাইকোলজি। তারপর নিয়ে খেলো, ঠিক আছে। তো আরেকবার কি হয়েছে, বাচ্চাগুলোকে আমি দেখে আসছি, তো ও তো এনক্লোজারের বাইরে ছিল, ও দৌড়ে এসে আমার কাছে, মানে খাঁচার ভিতরে। তো ওকে মাঝে মাঝে আমি করতাম কি, গরমের সময় গা চুলকে দিতাম,
ওই লম্বা প্লাস্টিকের ছিল, ওই চুলকে ওটা এনজয় করতো, দেখাতো হাত দিয়ে যেখানটা চুলকে দাও, এখানটা হয়ে গেল আবার এদিকটা দেখাতো, আর মাথা দেখাতো, অদ্ভুত। তারপর কিছুক্ষণ করার পর 15-20 মিনিট করার পর আবার চলে যেত। তো সেদিন এসে ও মাথাটা এমন করেছে, আর হাতে খাওয়ারও ছিল একটা, মাথা যেমন করেছি। তো আমি খাওয়ারটা যে ঢোকাতে গেছি যখন, মানে হঠাৎ আমার মনে হলো হাতে কোনো পিন ফোটার মতো শব্দ, মানে সেন্সেশন। কারণ আমরা অ্যানিমেলে গেলেও আমরা খুব অ্যালার্ট থাকি, আমরা যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরেও ধরেছি আঙুলটাকে, আর ফ্র্যাকশন সেকেন্ড আঙুলটা টেনে নিয়েছি, আর এটা টুপির মতো খুলে গেল, ফুলে গেল পুরো, খুলে চলে ব্লিডিং হচ্ছে প্রচণ্ড। ও তো অ্যাকচুয়ালি অ্যানিমেল, তো ও তো বুঝতে পারে না যে কি করে ফেলেছি আমি, কতটা প্রেশার দেওয়া, আমি যে আঙুলটাকে ধরে ফেলেছি সেটা যে খারাপ সেটা ও বুঝেনি। যাই হোক, তো সঙ্গে সঙ্গে দাদা ডাক্তার ছিল বাঙ্গুরের, লস্কর সামন্ত, ওনার কাছে গিয়ে দাঁড়া কথা বলে তুই ওটিতে চলে আয়, আমি আছি। তো ওটিতে গেলাম, ওটিতে যাওয়ার পরে ইঞ্জেকশন যা দেওয়া দিল, তো প্লাস্টিক সার্জারি ছিল, বললো যে যেটা খুলে গেছে ওইটা আপনি নিয়ে আসুন, কাজ ওটা প্লাস্টিক সার্জারি। তো ওটা যখন কিপারদের বললাম তোরা খুঁজে নিয়ে আস, খুঁজে তো দেখি, মানে কাটা আঙুলটা খুঁজে নিয়ে আসতে, হ্যাঁ প্রথমে খুঁজে পাইনি, তার মধ্যে জলের জায়গা দেখো, তখন বুঝতে পারলো যে বাবু আঙুল কেটে দিয়েছি, যে জানি হোক। তারপর ডাক্তারটা ওটাকে লাগালো না, তারপর পিজি দেবেন ডাক্তার ছিলেন, তো ওষুধপত্র দিয়ে সারিয়ে গেল। হেড কিপার যে ছিল তারপর দিন বলছে, স্যার আজ বাবুকে আমি খুব বকেছি। সরল লোক তো, হেড কিপার খুব ভালো। আমি কেন বকলে, কেন আমার আঙুল কাটলো, কী বকলো তুমি? আমি বাবু কেন, বাবু তোকে ডাইরেক্টর সাহেব এত ভালোবাসে আর তুই সাহেবের আঙুল কেটে দিলি, বলে ভীষণ বকেছি। আমি আচ্ছা, আমি তো মজা হলো। বকতে কী করলো, বলে যে স্যার যে বসেছিল না, উপরে একটা কাঠের প্ল্যাঙ্ক শোয়ার জায়গা আছে, ও মন খারাপ করে চুপ করে উপরে গিয়ে শুয়ে গেল। আরে এই সম্পর্ক, এই জিনিস কি আর কোনোদিন থাকে? সত্যি এই অসাধারণ গল্প। কিন্তু আমাদের একটা যে কোনো অ্যানিমেলে যতই ক্লোজ হয় না কেন, মানে সবসময় সতর্ক থাকতে হয়, ফ্র্যাকশন অফ সেকেন্ডে যে কিছু ঘটে যেতে পারে। একদম। আশিসবাবু, চিড়িয়াখানার অনেকটা জানলাম, আমি এবার কয়েকটা ছোট ছোট জিনিস একটু আপনার কাছ থেকে জেনে নিই। যে চিড়িয়াখানায় যারা যান দর্শক হিসেবে, তাদের কিছু ধরনের অভ্যাস আছে, যে অভ্যাসগুলো প্রাণীদের হয়তো ইরিটেট করে। এটা কি মনে হয় আপনার, যে দর্শকরা এই যে গিয়ে একবার তাকানোর জন্য বা একবার সেই প্রাণীটা কিছু একটা করবে সেইটা দেখার জন্য এই যে নানা রকমভাবে ইরিটেট করে, এই অভ্যাসটা কি করা উচিত কি না করা উচিত বলে আপনার? এটা খুব মজার জিনিস। দেখুন, মানে অ্যানিমেল দেখলে সবাই কিন্তু এক্সাইটেড হয়, তো ভাবে চিৎকার করলে অ্যানিমেলটা আমাদেরকে অ্যাটেনশন দিবে বা কিছু খাওয়ানোর চেষ্টা করে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা তার জন্য করেছি কি, রেগুলার মার্কিং করতাম গেটের সামনে, খাওয়াবেন না। ইভেন ওখানে যে সিকিউরিটি থাকতো তাদের খুব বড় থাকতো, ওখানেও মানে ও অ্যাড্রেস করতো। প্লাস বিভিন্ন জায়গায় যে অ্যানিমেলকে খাওয়াবেন না, ওকে ডিস্টার্ব করবেন না, বিভিন্ন জায়গায় এই যে অ্যাওয়ারনেসটা আমরা কিন্তু করেছি প্রচুর। আমি যখন 2015-তে ঢুকি, তখন যে ধরনের ভিচার্স মানে অ্যানিমেলে খাওয়াতো বা ইরিটেট করতো, যেটা দেখেছি, যখন 2022-এ আমি যখন রিটায়ার হয়ে আসি, মানুষ কিন্তু অনেক ভালো হয়ে গেছে। ইভেন এমনও ঘটনা ঘটেছে, কোনো পাবলিক ধরুন জিরাফ বা জেব্রাকে কিছু খাওয়াতে গিয়েছে, অন্য পাবলিক ধরে নিয়ে এসেছে আমার কাছে, যে স্যার উনি কিন্তু খাওয়াচ্ছেন, আমরা নাম বলছিলাম, উনি শুনেননি। তখন আমি বুঝলাম যে পাবলিক কিন্তু অনেক অ্যাওয়ার হয়েছে, এবং পরের দিকে কিন্তু অনেক কমে যায়, এটা বহু কমেছে। যখন ধরুন 1,80,90,000 ভিড় হয়, তখন তো ঠিকই আছে, হয়। এছাড়া কিন্তু ইন জেনারেল যারা ভিড় আসে অনেক কিন্তু ভালো হয়ে গেছে। আমি আরও দুটো বিষয় নিয়ে জানতে চাই। যে অ্যানাকন্ডা, হ্যাঁ, অ্যানাকন্ডা বললেই আমাদের একটা ধারণা হয় সিনেমার মতো, সে বিশাল একটা অমানসিক বড়। এই অ্যানাকন্ডার তো আমাদের চিড়িয়াখানায় আছে। আমাদের চিড়িয়াখানা ইয়েলো অ্যানাকন্ডা আছে, যেটা আমরা কোনো সিনেমায় দেখেছি, ওটা গ্রিন অ্যানাকন্ডা। ওটা কিন্তু আনা হবে ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক থেকে, ওখান থেকে পারমিশন দিয়ে দিয়েছে, সেন্ট্রাল জুতে পারমিশন আছে। খুব শীঘ্রই হয়তো পুজোর আগে 6টা গ্রিন অ্যানাকন্ডা চলে আসবে এখানে। তাই পুজোর আগে এটা তাহলে আপনাদের ব্রেকিং নিউজ হয়ে গেল। 6টা গ্রিন অ্যানাকন্ডা না 4টে? 6টা গ্রিন অ্যানাকন্ডা কিন্তু চলে আসছে আলিপুর চিড়িয়াখানা। এখন আছে এটা ইয়েলো অ্যানাকন্ডা, ফলে এবারে শীতে গ্রিন অ্যানাকন্ডা দেখা যাবে, যে সিনেমায় দেখা অ্যানাকন্ডা। তো এই অ্যানাকন্ডাদের একটু বলেন, এটা কোথাকার? এরা একটু অ্যাকচুয়ালি নর্থ আমেরিকা, ব্রাজিল এই সাইডে, এই সকল এলাকার অ্যানিমেল, আমাজনে থাকে। কিন্তু আমাদের যে ম্যাড্রাস ক্রোকোডাইল ব্যাংক আছে, ওনারা নিয়ে এসে এখানে ব্রিডিং করিয়েছেন, করানোর পর বাচ্চা হয়েছে। তো আমরা নিয়ে এসলাম 4টে অ্যানাকন্ডা নিয়ে এসলাম। এরা সাইজে কত বড় হয়?
আচ্ছা, অ্যানাকোন্ডা বিভিন্ন রকমের আছে। ধরুন এই গ্রিন অ্যানাকোন্ডা সবচেয়ে বড় হয়, কিন্তু ইয়েলো অ্যানাকোন্ডা ধরুন 20 থেকে 25 ফিট হয়, কিন্তু 25 ওয়েট, ফুট? হ্যাঁ, কিন্তু ওয়েট খুব বেশি হয়, ওয়েট খুব বেশি। 100-150 কেজি মতো ওজন হয়, মোটা হয় প্রচুর। আর গ্রিন অ্যানাকোন্ডা তো যেমন ওয়েটেও আছে, লম্বাতে মানে লেংথেও তাই আছে। লেন্থে কত বড় হয়? লেংথে আমাদের 30-40 ফুট হয়ে যাবে। 30-40 আমাদের একটা অজগর ছিল, ওটাই ছিল প্রায় 22 ফুটের মতো লম্বা ছিল। বাহ বাহ। তো এরা খায় কি? এরা আমাদের লাইভ মুরগি দেওয়া হয়, 1 কেজি 1.5 কেজি মানে ওজন জ্যান্ত অনুযায়ী। মুরগি? হ্যাঁ, জ্যান্ত মুরগি দেওয়া হয়, গিলে নেয়? পুরো গিলে নেয়। ওটা আমি সাধারণত বৃহস্পতিবার দিই, কারণ ভিজিটার সামনে দেওয়া হয় না ওটাকে। বৃহস্পতিবার ফ্রি থাকে সারাদিন, তারপরে ওরা ঘুরে ফিরে, ওটা সপ্তাহে 1 দিনই দেওয়া হয়, ওরা খায়। ওটা বাস একদিনই খায়? একদিনই খায়, সব বেশি খাবে না, আপনি দিয়ে দিলেও খাবে না। খাবে না? কারণ জঙ্গল ওদের সবসময় দেখবেন খাওয়ার পায় না, একবার খাবে তো ওর শুয়ে পড়ে থাকবে। সপ্তাহে 1 দিন। আর আরেকটা, এটা আমার পার্সোনাল ইন্টারেস্ট, সেটা হচ্ছে জিরাফ। তাদেরকে খাওয়ানো তো খুব দুষ্কর এবং তাদের সামলানো তো খুব দুষ্কর, এটা আকারে এত বড়। হ্যাঁ, জিরাফ খুব ইন্টারেস্টিং অ্যানিমেল আছে। দেখুন, কথা বলতে পারে না, শব্দ করে না, হ্যাঁ, অবজার্ভ করে, শান্তশিষ্ট। হ্যাঁ, ওদের যে কিপার আছে, আমি বলি যে আমাদের বেস্ট কিপার আছে কিন্তু জিরাফে। তাই? অন্য অ্যানিমেল ঠিকই আছে, কিন্তু জিরাফের যে কয়েকজন কিপার আছে অসম্ভব ভালো। মানে ওরা বাড়ির ছেলে মেয়ের মতো ওকে লালন পালন দেখে। ইভিন হয়তো কোনো সময় ওদের এমপ্লয়িদের বালি ফেলতে হয়, হয়তো কখনো হয়তো আমাকে বলেছে স্যার বালি ফেলতে হবে সুপারভাইজারের মাধ্যমে, আমি ভুলে গেছি অন্য কাজে। মানে এমন কিবারে আমার উপর সে ঝগড়া করবে যে কেন আমার এমপ্লয়িদের বাড়ি ফেলাননি। আমার খুব ভালো লাগতো যে এরা এত মানে একে নিয়ে এত কনসার্ন আছে। তো সেই জন্য জিরাফে কিন্তু প্রচুর ভালো ব্রিডিং হচ্ছে, ভালো দেখভাল হচ্ছে বলে। মানে আমার সময় 12টা ছিল। ইন্ডিয়ায় যত জু আছে হায়েস্ট নাম্বার জিরাফ আমাদের জুতে। এবং আমাদের এই জু থেকে 1986 এখানে এসেছিলো। আমাদের এখানে দিল্লি জু, লখনৌ জু, হায়দ্রাবাদ জু, মাইসুর জু, নন্দনকানন জু, ত্রিবান্ধম জু, ইন্ডিয়ার বিভিন্ন জুতে কিন্তু জিরাফ গেছে। আলিপুরই ছাপ ফেলেছে ওখানে। হ্যাঁ, তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। কিন্তু আর যেটা হচ্ছে, দেখুন এই জিরাফের আমাদের কতগুলো পরপর বাচ্চা হলো, 3-4টা বাচ্চার কিন্তু খুব প্রবলেম হলো। লাস্ট আমি যেটা পেয়েছিলাম 2022-এ আসার, ওটা খুব ক্রিটিক্যাল ছিল। কীরকম? জিরাফ যখন বাচ্চা স্ট্যান্ডিং অবস্থায় বাচ্চা হয়, স্ট্যান্ডিং অবস্থা বাচ্চা হয়, হওয়ার পরে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে উঠে মায়ের দুধ খায়। হ্যাঁ, এই গল্পটাও আপনি লিখেছেন। এই গল্পটাও যতক্ষণ না যে কোনো অ্যানিমেল হওয়ার পরে দুধ খাচ্ছে, ইভেন জেব্রা থেকে আরম্ভ যাই কিছু, মায়ের দুধ যতক্ষণ না খাচ্ছে আমরা কিন্তু চিন্তায় থাকি, আমরা ওয়েট করি। তো আমরা 10টার দিকে সিংহ দেখে ফিরছিলাম, আমি ডাক্তারের একটা টিম। তো হঠাৎ বললো যে স্যার জেব্রার কিন্তু যে জিরাফের ডেলিভারি হবে। মানে তখন পা বেরিয়ে এসছে আর মাথা বেরিয়ে এসছে। তো সঙ্গে সঙ্গে আমরা ভিজিটারটা সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে পুরো ঘিরে দিলাম আমার চতুর্দিকে, যেন ডিস্টার্ব করতে পারে। ডাক্তারের টিম নিয়ে আমরা বসে আছি, কিপারের টিম নিয়ে, যে কখন ডেলিভারি হয়। তখন 10টার দিকে, 12টা, 12:30, 1টার দিকে ওর ডেলিভারি হলো। ঠিক আছে, ডেলিভারি হয়েছে, যে আমার 2 ঘন্টা ওয়েট করবো, যদি বাচ্চা উঠতে পারে কিনা দেখি। আমরা 1.5 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 2.5 ঘন্টা গেল, বাচ্চা কিন্তু উঠছে না। আর ওর মা কিন্তু পা দিয়ে ঠেলেছে বাচ্চাকে ওঠার জন্য, অনেকবার চেষ্টা করছে। বাচ্চা কখন না উঠলে মা কিন্তু পা দিয়ে ঠেলে, বাচ্চা কিছুতেই ওঠার চেষ্টা করছে, উঠতে পারছে না। তখন আমাদের সন্দেহ হলো, না কিছু নিশ্চয়ই প্রবলেম আছে, নাহলে 2.5 ঘন্টায় কিন্তু বাচ্চা থাকার কথা না। তো আমরা ডাক্তারদের টিম নিয়ে আগে একটা টিম করে নিয়েছিলাম, যে আগে অভিজ্ঞতা ছিল। তো এই ধরনের কোনো কেস হয় তাহলে প্রথমে আমরা করি কি, ওর মুখে ORS তুলোতে করে মুখে দিই, কারণ যাতে ডিহাইড্রেশন না হয় বা শুকনো হয়। কারণ সঙ্গে সঙ্গে ফিডারে খাওয়ানো যায় না, শ্বাসনালীতে চলে যেতে পারে। ইঞ্জেকশান দিতে হয়, ভিটামিন A, D বিভিন্ন রকম ইঞ্জেকশান দিয়ে এনার্জি দিতে হয়, যে আমরা ওকে তুলে আনবো। যে মায় উঠতে পারছে না মানে ওর মায়ের দুধ খেতে পারবে না। আর মাকে অবজার্ভ করলাম, ও অদ্ভুতভাবে উদাস হয়ে গেছে, যে ওর যে বাচ্চা উঠতে পারবে না, সার্ভাইভ করতে পারবে না, সেটা মা বুঝে গেছে। বুঝে গিয়ে মানে পুরো আকাশের দিকে তাকিয়ে আছে, একলা, পুরো দল একদিকে আর ও একদিকে শুধু বাচ্চা দাঁড়িয়ে আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ঠিক করে নিলাম যে বাচ্চা নিয়ে আসতে হলে এমনি নিয়ে আসা যাবে না, ওকে আমার চটের ভিতর দিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে হ্যাং করে নিয়ে আসতে হবে। সেভাবে কিপারে একটা গ্রুপ থাকলো, কি বাচ্চা নিবে, কে ইঞ্জেকশন দিবে, কে ORS খাওয়াবে, আর কে বাকি জিরাফদের সরাবে। পুরো গ্রুপ করে সঙ্গে সঙ্গে এনক্লোজার ঢুকে গেলাম। ঢুকে গিয়ে বাচ্চাটাকে আমরা তুলে আনলাম। তুলে নিয়ে এসে দেখলাম তখন বাচ্চাটা কাঁপছে, জল পড়া আছে, মা শাক করেনি। পরিষ্কার করানো হলো, টেম্পারেচার দেওয়া হলো, স্যালাইন দেওয়া হলো,
মা কিন্তু চলে এসছে এনক্লোজারে, মা কিন্তু দূর থেকে দেখছে, মানে এরকম দূরে দাঁড়িয়ে আছে, কিপার আগে দাঁড়িয়ে আছে, ও কিচ্ছু করছে না, ও জাস্ট অবজার্ভ করছে কী হচ্ছে। এই করতে 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 বিকেল 4টার দিকে বাচ্চারা অনেকটা সুস্থ হলো, তার ফিডারে খাওয়ানো। তো ফিডারে কিছুটা হচ্ছে ওআরএস খেলো। তো দুধ কোথায় পাওয়া যাবে, তখন খিদিরপুর থেকে আমরা কী করলাম, একজন স্টাফকে পাঠালাম, মানে সঙ্গে সঙ্গে দুয়েছে এরকম দুধ আর নিয়ে এলাম, নিয়ে হালকা গরম করে বাচ্চাটাকে খাওয়ালাম 2-3 বার, মহিষের দুধ। ও খেলো, খাওয়ার পর 2 একবার উঠার চেষ্টা করছে, উঠতে পারলো না, পায়ে মেসেজ করলাম, তারপরে হিটার দিয়ে টেম্পারেচার দিলাম আমরা, দিতে দিতে মোটামুটি 5টা 5:30টার দিকেও উঠে পড়লো। উঠে এবার কী হচ্ছে, আমার দিকে যতক্ষণ মায়ের দুধ খেতে পাচ্ছে, ও মার দিকে ঠেললাম, ও মাঠ খুঁজে পাচ্ছে না, এদিক ওদিক সেদিক করছে। 15-20 মিনিট করলো, তখন ডাক্তারবাবু বললো যে স্যার ওকে আমি একটা কাজ করব, ডক্টর অন্য মাঝি ছিল, বলে স্যার সিরিঞ্জ দিয়ে কিছুটা দুধ আমি ওর মানে বাটাতে স্প্রে করি, করুন। তো কী করলো, সিরিঞ্জের নিডলে খুললো, দিয়ে আপনি যান না, কিপারকে দেন, কারণ আপনি অত কাছ থেকে দিয়ে লাথি মেরে দিব। কিপারকে দিলাম, ও কিপার গিয়ে হঠাৎ করে ও স্প্রে করে দিল দুধটাকে, মহিষের স্মেল এলো, তারপর বাচ্চাটাকে ঠেলে দিলাম আমরা। ওই স্মেল খুঁজতে খুঁজতে গিয়ে দুধ খাওয়া, প্রথমবার দুধ খেলো, হাফ মিনিট দুধ খেয়েছে, যখন একবার দুধ খেতে পেরেছে তো আমার সাহস চলে এলো। আমরা আরও 1 ঘন্টা বসে থাকলাম, 1.5 ঘন্টা, দেখলাম 2-3 বার করে দুধ খেয়েছে, মার সঙ্গে একটু একটু ঘুরছে। তো তাও বসে থাকলাম, ঠিক রাত 8টার দিকে আমরা করলাম কি, বাচ্চাটাকে ডাক্তারবাবু বললো যে স্যার আরেকবার ওকে ইঞ্জেকশন দিতে হবে, মাটাকে সরান, আমরা ইঞ্জেকশন দিই। বাচ্চাটাকে ধরতে গিয়েছে, বাচ্চা তো উঠে পড়লো, ও ধরা দিচ্ছে না, আর মাটা গিয়ে কী করলো, লাথি মারা শুরু করলো আমাদেরকে, মানে চেঞ্জ করা শুরু করে দিল। তো ডাক্তার বললো স্যার কী করবো, আমি ছেড়ে দেন বাচ্চাকে, কী হয় দেখি। ও বাচ্চাটা গিয়ে আবার দুধ খাওয়া শুরু করলো, তখন প্রায় 2 মিনিট ধরে দুধ খেলো। তো আমি বললাম ডাক্তার কিছু করতে পারো, মা কেয়ার নিয়ে নিয়েছে, আর কিচ্ছু করার দরকার নেই। দেখুন এখানে কি মা ততক্ষণ পর্যন্ত আমাদের অ্যালাউ করেছে যতক্ষণ ওর ট্রিটমেন্টের দরকার, ও দূর থেকে দেখছে কিছুই বলছে না। যখন দেখে নিয়েছে বাচ্চা আমার দুধ খেয়েছে, বাচ্চা ঠিক আছে, তখন কিন্তু অ্যালাউ করছে না, তুমি কি ইঞ্জেকশন দেবে ও ছাড়ো, তুমি আর কিছুই দিতে, তখন আমি দায়িত্ব নিচ্ছি। আমরা চলে গেলাম, কিপারকে বললাম যে তুমি লক্ষ্য রাখো কতবার ইউরিনেশন করছে আর কতবার করে দুধ খাচ্ছে। আমরা 8:30টার দিকে চলে গেলাম, ঠিক 11টার দিকে আবার এলাম, খাতা দেখো, খাতায় লিখতো কিপার কতবার দুধ খেয়েছে, বলে স্যার আজকে দুধ খাইনি। তখন আমাদের আবার চিন্তা হলো কী করবো, সে ধরে কি আবার ইঞ্জেকশন, আবার ওকে কি কিছু করবো, ইঞ্জেকশন দেবো বা কিছু করবো। ডাক্তার সব রেডি হলো আবার ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো আমি বললাম আরও 15-20 মিনিট দেখি আমরা। তো বাচ্চাটাকে মাটাকে একটু পুশ করলাম, বাচ্চার মায়ের দিকে যাওয়ার, দেখলাম গিয়ে কিন্তু 2.5 মিনিট 3 মিনিট দুধ খেয়ে গেল। তখন বললাম আর কিছু দিতে হবে না, হয়ে গেল। তো ওটা আগে ধরুন আরেকটা বাচ্চা ছিল, তাকেও এরকমভাবে ট্রিটমেন্ট করা হয়েছিল, তার নাম রেখেছিল জগন্নাথ। স্টাফরা বললো স্যার এর নাম বলরাম রাখি। জগন্নাথ আর বলরাম, বাচ্চা দুটো কিন্তু একসঙ্গে ঘুরে বেড়াতো। আমাদের ছোটো বাচ্চারা যেমন একসঙ্গে বাচ্চা পেয়ে গেলে বাচ্চার মতো, ও তো মার কাছে দুধ খাওয়াই গেলে দুজন সারা এনক্লোজার ঘুরে বেড়াচ্ছে, একসঙ্গে বসছে, একসঙ্গে দৌড়াচ্ছে। অদ্ভুত, এই যে বাচ্চাটাকে আমরা তুলে ঠিক করতে পারলাম, এটা একটা দারুণ স্যাটিসফ্যাকশন আর মনের শান্তি। আচ্ছা রাত্রির বেলা কি হয় চিড়িয়াখানায়, মানে যখন সব বন্ধ হয়ে গেল, শান্ত হয়ে গেল, রাত্রির বেলা কিরকম হয়? এটা জঙ্গলের মতন পরিবেশ তৈরি হয়। জঙ্গলের মতন পরিবেশ তৈরি হয়। বাঘ সিংহকে আমরা সাধারণত বা লেপার্ড জাগুয়ার এগুলোকে আমরা নাইট শেল্টারে ঢুকে দিই। বাইরে কারা থাকে, বাইরে পাখিগুলো থাকে, হরিণ থাকে। তো বাইরে কিন্তু অ্যানিমেলগুলো ভীষণ ভালো, তখন হরিণগুলো দেখবেন কাছাকাছি চলে আসছে, ফেন্সিং লোক থাকে না, নিরিবিলি থাকে, ফেন্সিং আমাদের তো দেখতে অবস্থা আছে, ওরা আমাদের কিছু করে না, কাছাকাছি চলে আসে। আর একটা মানে ভিতর লাইট যায় না, ওই যে আলো আঁধারে যে পরিবেশটা তৈরি হয় না, একটা অপূর্ব তৈরি হয় আমাদের পরিবেশ, ঘুরতে ভালো লাগে। আমাদের রাতেই ঘুরতাম, মাঝরাতে ঘুরতাম, কারণ সিকিউরিটি আছে, ঠিক মতো ডিউটি করছে কিনা। আমি পিছন দিয়ে ওয়াল টুপি চলে যেতাম, সামনে দিয়ে গেলে সিকিউরিটি জানতে পেরে যাবে ডিউটি ঠিকঠাক হচ্ছে কিনা। ভালো করে ঘরে পিছন দিয়ে প্রত্যেকটা জায়গায় রাত্রে ঘুরে বেড়াতাম, দারুণ ফিলিংস। চিড়িয়াখানার পর্বটা সত্যি একটা অদ্ভুত পর্ব, কিন্তু যেমন এই বন অধিকর্তা বা বন দপ্তরের বিভিন্ন জায়গায় কাজ করায় যেমন এরকম মজার অসংখ্য অভিজ্ঞতা আছে, পশু পাখিদের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা আছে, তেমন নানা রকম খারাপ অভিজ্ঞতা বলা হয়তো ঠিক হবে না, কিন্তু একটা অন্ধকার দিকও আছে। সেখানে পোচিং, পাচারের নানা রকম ঘটনা আছে। সেই পাচারের ঘটনা থেকে উদ্ধার হওয়া পশু পাখি হয়তো চিড়িয়াখানায় এসেছে, এরকমও আছে।
এই কোচিংয়ের সঙ্গে আপনি মানে কোচিংয়ের মুখোমুখি কখন পড়লেন এবং কিভাবে এটার সঙ্গে লড়াই করলেন? দু একটা অভিজ্ঞতার কথা শুনবো। কোচিং এবং বাঙালি আমি বলেছি প্রথমে আমি বক্সার টাইগার রিজার্ভে ছিলাম, ওখানে কিন্তু ওয়াইল্ড লাইফে ভর্তি আছে। আমরা তো বেড়াতে যাই মানে বিউটিফুল জায়গা, মানে পাহাড় নদী জঙ্গল সবই একসঙ্গে আছে, আর অদ্ভুত জঙ্গল আছে। তো ওখানে আমি যেটা পেয়েছিলাম ট্রেনিং টাইমে বা ট্রেনিং পরে জয়েন করলাম, ওখানে দেখুন ময়না পাখি প্রচুর আছে, ধনেশ পাখি প্রচুর আছে, লেপার্ডের বাচ্চা প্রচুর পাওয়া যায়, টি গার্ডেনও পাওয়া যায়, জঙ্গলে পাওয়া যায়। তো ওখানে একজন কুখ্যাত এরকম মানে চোরা চালানকারী পাচারকারী ছিল, যে পাখি, হাতির দাঁত, ধনেশ পাখি, ময়না পাখি, টিয়া পাখি এগুলো পাচার করতো, এবং তাকে ধরার জন্য কিন্তু বহুদিন থেকে ওখানে যারা অফিসার ছিলেন চেষ্টা করছেন, কিন্তু এত ইন্টেলিজেন্ট ছিলেন যে খবর পেলেও ধরতে পারা যেত না। ইভিন আমি যখন ট্রেনিং পিরিয়ডে ছিলাম, ওটা হ্যামিলটনগঞ্জে ছিল, একবার খবর পেয়েছিলাম যে ওর বাড়িতে ময়না পাখি আছে। তো আমি গিয়েছি তো স্টাফ নিয়ে, তো বাড়ি যারা ছিল তারা আমাকে বললো যে বাড়িতে ওই ভদ্রলোক নেই, 5 মিনিট ওয়েট করুন, উনি এসে গেলে আমি গেট খুলে দেবো। আমরা সার্চ ওয়ারেন্ট তো আমাদের কাছেই ছিল। 10 মিনিট পরে ঘর খুললো, সার্চ করলাম, কিছু পাওয়া গেল না। কিন্তু আমি দেখলাম কি একটা ঘরের নিচে প্রচুর মানে পাখির সব পায়খানা পড়ে আছে। আমি বুঝলাম এই যে 10 মিনিট, তখন তো জাস্ট ট্রেনিং করে গিয়েছি, ওই বুদ্ধি হয়নি যে জোর করে ঢুকে যাওয়া, আর ওদের বাধাবার ছিল ওটা। ও ইন দ্য মিন টাইমে ও সব খাঁচাগুলোকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি যা বুঝে গেলাম। এবং ওই ভদ্রলোক কিন্তু তখন একটা পলিটিক্যাল পার্টির মানে ভালো পজিশানে ছিল, তখন ছেলে মেয়ে নিয়ে এসে খুব ঝামেলা করলো আমাকে, মানে এই মার তো এই মারে স্টাফদের মারতে। তো আমি রিকোয়েস্ট করলাম, ধরুন উপর থেকে খবর এসছে, আমরা এসেছি, আমাদের কী করা যায়, আমি চালাই করলাম, আমাদের কিছু করা নেই, আমরা চাকরির ব্যাপার আছে, বুঝিয়ে সুঝিয়ে চলে এলাম। কিন্তু মাথায় রাগ ধরলো যে ছিল, অত ধরতে পারলাম না। এটা ছিল 2093-তে, 92-93-তে ছিল, 95 খুব সম্ভবত হবে। তখন আমি বিয়ে করিনি, বিয়ে করলাম। তো শ্বশুর শাশুড়ি মশাই আর মিসেস বললো কামাখ্যা যাবো আমরা। তখন ডেপুটি ফিল্ড ডিরেক্টরের কাছে ছুটি নিলাম, যে কামাখ্যা ওখান থেকে 5-6 ঘন্টা লাগে। দিয়ে আমরা স্টেশনে গিয়েছি, আলিপুরদুয়ার স্টেশনে, যে কামাখ্যা যে কামরূপ কামাখ্যা যে ট্রেনটা, ওটা 10টার দিকে আসতো, খুব সম্ভবত অ্যানাউন্স করলো যে লেট আছে। তখন আমরা ঘুরছি স্টেশনে, আশপাশে ঘুরছি, আর ফ্যামিলি গাড়িতে বসে আছে। হঠাৎ আমার মনে হলো যে ময়না পাখির শব্দ কোথাও পাচ্ছি। তখন ভাবলাম যে একটা দুটো কোথাও ময়না পাখিও নিয়ে যাচ্ছে মনে হচ্ছে, ছেড়ে দাও, এখন তো যাবো কামাখ্যা, মাথা ঘামালাম না। ব্যাক করে এলাম, গাড়ি কাছে এসে বসছি, ওজন করলাম। তো আমার যে ড্রাইভার ছিল হাঁপাতে হাঁপে দৌড়িয়ে এসছে, মানে ওরাও এত চালাক, যখন আমরা কোথাও যায় না গাড়ি থেকে আরম্ভ করে সব মানে খুঁজে কোথাও কিছু আছে কিনা। বললো স্যার একজন ছাতু মাখাচ্ছে। কোথায়? না লাগে দিবেন ওইখানে। আমি কত? না 4-5 কেজি ছাতু। আমি 4-5 কেজি ছাতু? তখন আমার স্ট্রাইক করলো। তুমি জিজ্ঞাসা করো না কী পাই খাবে? বলছে বদ্রি পাই খাবে। আমি না সন্দেহ হচ্ছে। তখন লম্বা প্ল্যাটফর্মে আমি তখন চলো দেখবো। আমি দৌড়ে মানে গিয়েছি, হঠাৎ দূর থেকে দেখি যে বাড়িতে যে ভদ্রলোকের বাড়িতে গিয়েছিলাম, ওই ভদ্রলোক কিন্তু মানে আমাদের দিকে আসছে। তখন আমি মানে দেখলাম যে ছাতু, ময়না পাখির শব্দ, আর ওই লোক এ রাজ্যটক মিল। সঙ্গে সঙ্গে ব্যাক করে এসেছি, কারণ আমাকে চেনে, ড্রাইভারকে চেনে। ব্যাক করে এসেছি, ব্যাক করে এসে ড্রাইভারকে বললাম যে তুই ওখানে লক্ষ্য রাখ, আর পিছনের দিকে দরজা একটা আছে, আমি লক্ষ্য রাখছি কোন দিকে বের করে। দাঁড়িয়েছি এদিকে। ইন দ্য মিনিটে আমার সঙ্গে অর্ডার নিয়ে এসেছিলো, ওই অর্ডার লিখে কী করলাম, অটো ভাড়া করলাম। তখনকার দিনে 70 টাকা অটোওয়ালাকে বললাম যে নিয়ে গিয়ে আমাদের ডেপুটি ফিল্ড ডাইরেক্টরের কাছে যাবে, ওখানে অফিসে যাবে। আর ওই অর্ডারকে বললাম যে স্যারকে বলিস যে ওই লোকটা আছে, স্টাফ চেয়েছে, আর কিছু তোকে বলতে হবে না। মানে এত ফেমাস ছিল ও চলে গেছে অটো করে। কিছুক্ষণ আবার ড্রাইভার দৌড়ে, স্যার খাঁচাগুলো সব বের করে নিয়ে চলে গেছে। কোথায়? না ট্রেনে। 2টা লাঠি বের করলাম গাড়ি থেকে, ও একটা লাঠি আমি দৌড়েছি। দৌড়ে গিয়ে 2-3টা কম্পার্টমেন্ট দেখলাম, দেখার পরে মনে হচ্ছে না পাচ্ছিলাম। তো তখন মাথা স্ট্রাইক করলো, আরে ওর লাগেজ রুমে আমি যে পাখির শব্দ শুনেছি, তাহলে ওর লাগেজ ভ্যান তুলবে। তো আমরা লাগেজ ভ্যানটা দেখতে যাবো, তখন শাটারটা নামাচ্ছি রেলের লোক। তো আমি বললাম ভাই আমার একটা জিনিস আছে, আমাকে দেখতে দিবে? বললাম শাটারটা নামাবো, আমি ট্রেন হুইসেল দিয়েছে, ছেড়ে দিবি। আর একটু তুলে আমি দেখে নিই। ও শাটারটা তুলেছে, দেখি 3-4টা খাঁচায় চটে প্যাকিং করে সব ময়না পাখি ভর্তি। তো সঙ্গে সঙ্গে বললাম এই পাখি নামা। তো আমাদের সঙ্গে সঙ্গে আইডেন্টি কার্ড বলেছে তো অন্য লোকের পাখি, আমি নামা, না হলে তোকে জেলে ঢোকাবো আমি। তখন তো আমার চেহারা অন্যরকম হয়ে গেছে।
ও ভয়ে নামিয়ে দিয়েছি। আমাদের ট্রলি থাকে, ট্রলিতে চাপিয়ে ওই আমাদের ড্রাইভার তখন নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে ইন দ্য মিডিয়াম করেছি কি, ওখানে যে স্টাফ পার্টি আনার জন্য বলেছিলাম, আমার স্যার কি করেছেন যে লুঙ্গি পরা অবস্থায় মালি অর্ডারলি হাতের কাছে যাকে যা পেয়েছি সবাইকে পাঠিয়ে দিয়েছি, সবাইকে ওই অটোতে করে পাঠিয়ে দিয়েছে। উনি বুঝতে পেরে গেছেন গুরুত্বটা। তো ওকে নিয়ে আমরা প্ল্যাটফর্মের সামনে চলে এলাম। তারপরে আমি বললাম ওই লোকটা পাওয়া যাবে না, কেউ পালিয়ে গেছে নিয়ে গেল। তো আমার যে ড্রাইভার ছিল বলেছে যে ছাতু মাখা ছিল যে ওই সামনে কিন্তু ওইখানে দাঁড়িয়ে আছে। তখন আমার সঙ্গে একজন এই ছিল, এসেছিলেন। আমি যেটাই পাওয়া যায় সেটাই ভালো, ধরো ওটাকে। স্যাট করে ধরে নিয়েছি, পিছনে কড়াটা ধরেছি, কড়া ধরার সঙ্গে ও ঝাঁকুনি দিয়েছে পালিয়ে যাওয়ার জন্য। এই আগে রাট করা ছিল তো, ও ধরে নিয়ে গেলে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছি। ভাই ময়না পাখি নিয়ে এসেছিস? বলছেন আমি আনিনি, আমার গাড়িতে এসেছে, আমি ড্রাইভার। গাড়ি কোথায়? না এখানে গাড়ি। খুল, গাড়ি খুলে দেখেন ওখানেও প্রায় 40-50টা ময়না পাখি তখনও আছে, মানে অসুস্থ, ওগুলোকেও নিয়ে যায়নি। তখন সব ময়না পাখি ঢোকানো হলো, ওকে নেওয়া হলো। আর আমার শ্বশুরমশাইকে বললাম গোহাটে যা বন্ধ, আমি যাবো না, টিকিট ক্যান্সেল। দিয়ে ফিরে এলাম। ফিরে এসে ওরা তো বাংলাদেশ চলে গেল, আমরা অফিসে এলাম। আসার পর আমার মনে হচ্ছে ওই লোকটাকে ধরতে পারবো না, আমার মাথা খুঁতখুত করছে। তো আমি ড্রাইভারকে বললাম, আর এজেন্সি বললাম, আর একজন স্টাফ নেই, চল আমরা স্টেশনের এক দিক দিয়ে এসেছি, আলিপুরদুয়ার স্টেশন আরেক দিক দিয়ে যাওয়া যায়। ও পালিয়ে গেছে আমাদের দেখে, ও কিন্তু একবার দেখতে আসবেই আসবে যে কী ওর। আচ্ছা আপনারা স্বপন কুমারের গল্প পড়েছেন জানি না, আমরা একটা ওখানে পড়েছিলাম যে কেউ যদি কিছু ক্রাইম করে, যে ক্রাইম করেছে একবার না একবার আসবে কিন্তু দেখা। সে ছোটোবেলায় ওই জিনিসটা কিন্তু আমাদের মাথায় খেললো। তো আমি উল্টো দিক দিয়ে আমরা যাচ্ছি, তো ড্রাইভারকে বললাম যে উল্টো দিক দিয়ে চল, ওকে দেখতে পেলে ওর কাছে গাড়ি ব্রেক করবি। অ্যালার্ট হয়ে যাচ্ছে, ঠিক 100 মিটার বাকি আছে স্টেশন ঢুকতে, ও কিন্তু ঠিক স্টেশন থেকে এমন কপাল স্টেশন দিকে যাচ্ছে, ব্রেক করলো, ধরলাম, নামলাম, ধরলাম, তুলে নিয়ে এলাম। পাবলিক তাকাচ্ছে কী হলো হঠাৎ। দিয়ে এসে ওকে আবার কী করে রাত্রে ওকে ধরে, ও কোথা কোথায় থেকে মাল নেয় সেখানে গেলাম, রাত্রে রেড করলাম, পুলিশকে রেড করে আরও 300-400 ময়না পাখি আর 5-6 জন লোককে ধরলাম। কীভাবে ধরে, ওদের শিকারে ময়না থাকে, ময়না পাখি যেদিক দিয়ে যায় ওখানে জাল বিছিয়ে খাওয়ার ও ডাকে, সেখানে জাল নেটে পড়ে যায়, ধরে নেয়। এক আশ্চর্য অভিজ্ঞতা সত্যি। তার চেয়ে মজার ব্যাপার হলো কি, তারপর তো পাখিগুলোকে কোর্টের অর্ডার নিয়ে পাখিগুলোকে আমরা জন দিতে সব ছেড়ে দিলাম, ও জেলে গেল। জেল থেকে ছাড়া পাওয়ার পর ওই লোক কিন্তু ওই চুরি ছেড়ে দিল, আমাদের পুরো ফরেস্টে সব হেল্প করতো, কোথায় চুরি হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু আমাদের খবর দিল। ও ট্রান্সফার হয়ে গেলো একবারে। বাহ। কিন্তু তার পিছনে কারণ ছিল ট্রান্সফার, মানে ওকে নিয়ে আসার পর ট্রিটমেন্টটাও ভালো করা হয়েছিল, ওকে অসম্ভব ট্রিটমেন্ট করা হয়েছিল। তো ও যখন যেতাম বলতো, স্যার আমাকে এরকম ট্রিটমেন্ট করলেন কেন? আমি মনে হয় যে ওই যে গিয়েছিলাম, তোমরা বলেছিলে যে আমি লিডার আছি, এখানে ময়না পাখি নাই, এখানে মস্তানি করতে এসলেন, মনে ভালো ওইটার ইতিহাসটা মনে আছে। আমার তো মনে আছে, আমি ছেড়ে দাও, ঠিকই আছে। যেমনভাবে আপনি পাখি পাচারের কথা বলছিলেন, তেমন আরো অনেকগুলো জিনিস তো জঙ্গলের থেকে পাচার হয়, তার মধ্যে কাঠ অন্যতম, তারপর হাতির দাঁত আছে, এগুলো নিয়েও আপনার অভিজ্ঞতা আছে, এগুলো আপনি দেখেছেন, সামনাসামনি দেখেছেন, এবং সেগুলোর ডিল করতে হয়েছে আপনাকে সেই সময়। তো এইটার একটু যদি আপনি বলেন যে মানে এটা কিভাবে হয়, মানে আমরা চন্দনদস্যু বীরাপ্পানের কথা শুনেছি, সেসব বড় বড় সব কাঠ পাচারকারীদের কথা, এবং তার সিনেমায় শুনেছি, মানে এগুলো বাস্তবেও তো খানিকটা, এই যেটা পাখি পাচারের গল্পটা শুনলাম সেটাও তো একটা বাস্তবে সিনেমার মতো, ইন্টারেস্টিং আছে, চেজ সিকোয়েন্স হবে একটা, মনে হয় এরকম একটা ব্যাপার। এই কাঠ পাচার এবং হাতির দাঁত পাচার, এবং হাতির দাঁতটা কিভাবে হয়, মানে হাতির দাঁতটা তো হাতির থেকে কেটে নিতে হয়। হ্যাঁ, হাতির দাঁত হাত দিয়ে কাটতেই হয়। কি করে তো, মানে হাতি বক্সাতে 95-96 সব ইয়ার পরপর বেশ কয়েকটা হাতি মারা যায়। প্রথমে কিছু মারা গেল, মনে হলো যে অ্যানথ্রাক্স হয়েছে, কেন কি অ্যানথ্রাক্স সিমটম থাকে। প্রথমে দাঁত পাওয়া গেল, যে মারা গেছে, দাঁত পাওয়া গেল। নেক্সট টাইম কতগুলো মারা গেল দাঁত কাটা। হ্যাঁ, কাটাটা অদ্ভুত আছে, কতগুলো খুব সাপ কাটা আছে, আবার কতগুলো হচ্ছে মনে হচ্ছে না ক্রুয়েল টাইপের দিয়ে কাটা। তো ওটা নিয়ে খুব আমাদের ফিল্ড ডিরেক্টর ছিলেন SSB, আর আমাদের ডেপুটি ফিল্ড ডিরেক্টর ছিলেন BR শর্মা, আমরা একটা মিটিং করলাম। তো স্যার তো খুব এক্সপার্ট ছিলেন, ডক্টর SSB স্যার। উনি বললেন যে দুর্গম হচ্ছে, একটা প্রচার কাটছে, আর হাতি মারার পর কোনো কারণে ওরা দাঁত কাটতে পারছে না, তখন গ্রামের লোক যারা ওই কাঠকুড়িতে বা জঙ্গলে ঢুকে বিভিন্ন কারণে তারা কুরুল দিয়ে কাটছে।
কারণ কাটা দু রকম সাইজ হচ্ছে, আবার কিছু কাটতে পারছে না, হয়তো কেউ ঢুকে গেছে বা ফার্স্ট স্টাফ আশপাশে চলে এসেছে, ওরা ছেড়ে পালিয়ে গেছে। তো আমরা খুঁজতে খুঁজতে ওই সময় অনেক লিফলেট ছাপানো হলো যে যারা কাটছে বা যে ধরে দিতে পারে 10,000 টাকা দেওয়া হবে, প্রচুর লিফলেট ছাড়া মাইকিং করলাম, তারপরেও কিন্তু হতে থাকলো। পোস্টমর্টম করা হচ্ছে, কিছু পাওয়া যাচ্ছে না। একদিন আর একটা হাতি, রায়ডাক বলে একটা জায়গা আছে, গভীর জঙ্গলে হাতিটাকে পাওয়া গেল। তো তারপর আমরা গেলাম, গিয়ে ওটাকে খুব থরো পোস্টমর্টম করলাম, করার পর দেখা গেলো যে হাট আছে, হাটের ওখানে কি পাওয়া গেল, প্রথমবার একদিকে উল্টে পড়েছিল, সেদিকটা করলাম, তখন আবার লেবার আবার উল্টালাম, ওই দিকটা করলাম, যখন করলাম হাটের এখানে আমাদের বাটালি হয় না, কাঠের যে বাটালি কাজ করে, ঠিক অতটা বাটালি, মুখটা সাপ থাকে, পিছনটা গোল থাকে, আর ওর পিছনে 6 থেকে 8 ইঞ্চি একটা বাঁশের কাঠি ঢুকানো, আর কাঠিতে হচ্ছে কিনা তার জড়ানো, ওটা পাওয়া গেল। তখন আমাদের সন্দেহ হলো যে কোচিংটা তাহলে ওরা কিন্তু এইভাবেই করছে। কি করছে এটা, যে বন্দুকের মানে পরে যেটা জানা গেল আমি বলছি, আমি যে বন্দুকের ভিতরে ঢোকা, পিছনে বারুদ থাকে বাস্ট করে, ওটা পরে আমি বলছি। তখন বুঝলাম যে কোচিং হচ্ছে। তখন আমাদের পিসি কমিটি থাকে, সব জায়গায় আমার খবর লাগালাম রেঞ্জে বিটে, যে এ তো সাধারণ লোকের কিন্তু এটা নয়, এটা কাজ করা, যে বাইরের কারো বাড়িতে কোনো রিলেটিভ এলে যেন সঙ্গে সঙ্গে রেঞ্জে বা বিটে খবর দেওয়া হয়। গ্রামের পঞ্চায়েত সবাই অ্যানিমেল ভালো, সবাই কিন্তু খুব অ্যালার্ট হলো। ঠিক 15ই আগস্টের 2 দিন আগে আমাদের কাছে খবর এলো যে পানবাড়িয়া বলে একটা বস্তি আছে, ওখানে ওদের বাড়িতে 4-5 জন এসছে, যারা চীনাদের মধ্যে দেখতে মাথায় টুপি থাকে, দিনের বেলা বাড়ে না, চুংটাং কথাবার্তা বলে, মানে গ্রামের লোকের ভাষায় আর কি। তখন আমরা বলছিলাম তারা ধরতে হবে ওকে, মানে আজকে খবর হয়েছি, ধরুন কালকে আমার রেড করবো, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তো তারপর দিন রাত্রি মাঝরাতে গিয়ে যার বাড়িতে থাকতো ওর বাড়ি ঘেরাও করলাম, ঘেরাও করে যখন করলাম ওকে পাওয়া গেল না, কিন্তু যার বাড়িতে ছিল 22-23 বছর ছেলেটাকে তুলে আনলাম। তুলে আনার পর আমরা যা কোয়ারি করলাম, কিন্তু কিছুতে মানছেন, তো আলটিমেটলি মানলো, বললো যে ওদের বাড়ি এই আসামে, আর বাকিদের বাড়ি অরুণাচলের দিকে আছে, এরা আসতো এসে হাতি মারতো। কীভাবে মারতো, যে দলে যে হাতিকে টার্গেট করতো, ওরা টার্গেট করার পর ওই বন্দুকের ভিতরে ওই বাটালিটাকে ঢোকাতো, কিন্তু বাটের ঢোকানো হয় করতো কি, আদা আছে না, আদার মতো একটা জিনিসকে থেতো করতো, ওই রসটা মাখাতো, মাখানোর পর ঢুকে দিয়ে ওকে টার্গেট করতো, কোথায় মারতো, হয় পিছনে বা এরকম সাইডে নরম জায়গাতে, যাতে ঢুকতে পারে, গুলি করতো। তারপরে কী হতো, ও তখন দল ছেড়ে বেরিয়ে যেত, বেরিয়ে গিয়ে প্রচুর মানে ইউরিনেশন হতো, পেচ্ছাপ করতো, আর জল পিপাসা পেত, ও জল যেদিকে আছে সেদিকে দৌড়াতো, দৌড়াতে একসময় কিন্তু পড়ে যেত। পড়ে যাওয়ার পর ওরা যখন কনফার্ম মতো মারা গেছে, তখন দাঁত কাটতো। আর আমরা দেখেছি ঠিকই যে যতগুলো হাতিকে পাওয়া গেছে ম্যাক্সিমাম কোনো না কোনো জলের জায়গার কাছাকাছি গিয়ে সব পড়েছে, মানে জল পিপাসা হচ্ছে। কারণ এটা হলে কি, বিষ খেলে জল পিপাসা পায়, কিন্তু হাতি কিন্তু জেনে শুনে বিষ খায় না। সেটা আমাদের স্ট্রাইক করেছিল যে তাহলে গেলে বিষ খাচ্ছে, কেউ খাওয়ারে বিষ দিচ্ছে, সেটা হলো না, করেছে। তো তারপর আমরা আসাম রেড করলাম, আসামের পুলিশের সঙ্গে যোগাযোগ করে 94-95 মানে তখন বড়ো আর আলফাদের কিন্তু আন্দোলন চলছে, যারা করেছিল ওরা বড়োদের একটা মানে যে করেছিল বড়ো ছিল, রাতে গিয়ে ওকে তুলে নিয়ে আসা হলো, এখানে 3-4 জনকে তুলে নিয়ে আসা হলো। তখন ওরা বললো এই ব্যাপার, এটা হচ্ছে নর্থ ইস্টে যারা আছে ট্রাইবেল আছে, তাদের কিন্তু এই হান্টিংয়ের এটা প্রসিডিওর, যে তারা এই ধরনের হচ্ছে আদার মতো জিনিসটাকে ওরা কী করে থেতো করে, যে রসটা আছে সেই রসটাকে দিয়ে ওটা পয়জনের মতো কাজ, পয়জন পুরো একবারে, ইভিন মানুষের যদি হয়তো মানুষের তো মারাই যাবে একবারে, হাতি মরে যাচ্ছে এখানে, ওরা ওই পদ্ধতিটাকে অবলম্বন করলো। আচ্ছা, মজার ব্যাপার হলো, সঙ্গে সঙ্গে আমাদের ফিল্ড ডিরেক্টর ছিলেন, উনি এটা করে বিভিন্ন স্টেটে কিন্তু সঙ্গে সঙ্গে ফ্যাক্স বললেন, তখন মেল ছিল না এটা, ওরা 94-95-এ যে এভাবে এলিফ্যান্ট পোচিং হচ্ছে উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিভিন্ন স্টেটে করলো। 2-3 দিন সময় লেগেছে, তার ভিতরে এমপিতে হয়ে গেছে, একই পদ্ধতিতে হয়ে গেছে। অদ্ভুত। অ্যাম্বুলেন্সে করে কাঠপাচারের যে ইতিহাস, এইটা একটুখানি আপনি যদি বলেন, যেটার মুখোমুখি আপনি হয়েছিলেন। যখন আমি কুচবিহারে ছিলাম, এরকম অ্যাম্বুলেন্স, পাম্পটির গাড়ি বা অন্য ট্রাকেও মাল পাচার হতো, খবর আসতো, কারণ আমরা ইনফর্মার রাখতাম, এবং যে ইনফর্মার রাখতাম ডাইরেক্ট আমার সঙ্গে কন্ট্যাক্ট থাকতো, মানে ইনফর্মারকে আমি কারোর কাছে এক্সপোজ করতাম না। তো একবার আমি প্রথমে বলে নিই, তখন আমাদের ঠিক বাংলোর পিছনে একটা ঘর ছিল, যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, জাজ, আমরা ব্যাডমিন্টন খেলতাম সকালে। একদিন সকালে এরকম 5:30-6টা নাগাদ ব্যাডমিন্টন খেলা হচ্ছে,
হঠাৎ বাড়ি থেকে ডাকলো যে একটা ফোন এসছে। তো গেলাম, বললো যে 1 ট্রাক সেগুন কাঠ দিনহাটা যাচ্ছে। দিনহাটা হয়ে অ্যাকচুয়ালি বাংলাদেশে পাচার হয়। দিনহাটা যাচ্ছে, কিছুক্ষণ আগে কুচবিহার টাউন ক্রস করেছে। তো আমি দেখলাম যে আমার গাড়ি নিয়ে যদি বের হই আমি এখন, ওদের ইনফরমার কিন্তু বাংলোর আশেপাশে রাস্তায় ঘুরে থাকে, বসে থাকে, যে বলবে যে এই ডিপো সাহেব বেরিয়েছে, তখন সবাই অ্যালার্ট হয়ে যাবে। তখন আমি দৌড়ে, যে ডিএম ছিলেন চন্দন সিনহা সাহেব, যিনি আমাদের সেক্রেটারি ছিলেন আইএস অফিসার, তো ওনাকে রিকোয়েস্ট করে, স্যার আপনার গাড়ি দেন আমাকে। তো আমার চিন্তা ভালোবাসতো খুব, বলে কী হবে না, আমি দিন আমি কোনো কথা বলবো না। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি তুমি গাড়িটা নাও, যে ওই সাহেবকে গাড়িতে নিয়ে যাও। গাড়িতে নিলাম, আর আমার যে সিকিউরিটি ছিল ও দূরে থাকতো, ওকে ফোন করলাম, তুই রাস্তার উপর দাঁড়াও, তুলে নেবো আমি। তুলে নিয়ে প্রায় 1 ঘন্টা 45 মিনিট আমরা যাচ্ছি। তাও হঠাৎ দেখি ও তো যে ট্রাক নিয়ে যাচ্ছে, ও তো নিশ্চিন্ত, খবর পাবে না, ডিপো সে বেরোয়নি। ঠিক কাছাকাছি গিয়েছি, ট্রাকের ড্রাইভার পিছন থেকে কিছু একটা আন্দাজ করতে পেরেছে, ও তো স্পিড বাড়িয়েছে। যখন স্পিড বাড়িয়েছে, তো আমাদের জিপের গাড়ি স্পিড বাড়িয়েছে, আর আমার যে সিকিউরিটি ছিল ও সাইড থেকে রিভলভার দেখাচ্ছে ড্রাইভারকে। তখন ভয় পেয়ে গেছে। এবার কিছু দূরে গিয়ে কী করেছে, ও গাড়িটা ছেড়ে দিয়ে স্টার্টটা বন্ধ করে দিয়ে ধান মারছিল, দৌড়ে পালিয়ে গেছে, আমরা ধরতে পারিনি। তো তারপরে তো গাড়ি ধরে নিয়ে এলাম, 12টার দিকে কাছে লাগলো, গাড়ি ধরে নিয়ে এলাম 1 ট্রাক সেগুন কাঠ। পরে শুনলাম ওদের যে ইনফরমার ওরা তো ওরা বলছে ডিপো সাহেব কী করে বেরোলো, কেন খবর পেলাম না ওরা, মানে অন্য গাড়িতে বেরিয়ে গেছে ডিএম সাহেবের গাড়ি নিয়ে। তো মাঝের খবর এলো যে অ্যাম্বুলেন্সে পাচার হচ্ছে, ধরতে পারছে না। তো একদিন রাত 12টা নাগাদ খবর এলো যে স্যার অমুক রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে কিন্তু গাড়ি যাবে, কার যাবে, সো ওটুকুই বললো। তো আমরা অন্য গাড়ি ভাড়া করে, সেদিন আমি আর বাড়িতে ঢুকিনি, অন্য গাড়ি ভাড়া করে আমি সিকিউরিটি 2-3 জন স্টাফ ওত পেতে বসে আছি। তো 1টার দিকে ওই অ্যাম্বুলেন্স কিন্তু দেখলাম ওটা ক্রস করলো। তখন আমাদের গাড়িকে বললো ওর পিছন ধরো। 4-5 কিলোমিটার যাওয়ার পর তো পিছনে দেখছি 2-3 জন বসে আছে, কাট, আর অ্যাম্বুলেন্সে কাট করে থাকবে, আমার খুব সন্দেহ লাগলো না, ইনফরমার ভুল খবর দিয়েছি। এবারে ওই গাড়ি যে অনেকক্ষণ ধরে পিছন করা, ওদের ড্রাইভার কোনো সন্দেহ করেছে, ও করেছে কি বেশ কিছু যাওয়ার পর স্পিড বাড়িয়েছে, কিন্তু টাউনের ভিতর তো যখন স্পিড বাড়িয়ে যেতে পারিনি, আমার পিছনে পৌঁছে গেছি, তখন গাড়ি ছেড়ে দিয়ে দৌড়ানো শুরু করেছে। তো সঙ্গে সঙ্গে আমরাও দৌড়েছি, দৌড়ে স্টাফরা ধরলো। তো অ্যাম্বুলেন্স খুলে দেখা হলো, আরে এ তো ডেড বডি মনে হচ্ছে, এ তো কাঠ নয়, তো ডেড বডি, মানে এমন কী করেছে, মানে ভিতরটা এমনভাবে সাইজে মনে হয় ডেড বডি। প্যাট্রোলিং পুলিশ কিন্তু ঘুরছিল, কোথায় চলে এসেছে, কী হচ্ছে, আমরা এরকম অ্যাম্বুলেন্সে কাঠের খবর ছিল, কিন্তু তো অন্য লাগছে, মানে তো ডেড বডি মনে হচ্ছে, স্যার আমাদেরকে গাড়িটা দিয়ে দেন, আমরা নিয়ে যাই। আমি বললাম দেখি তো আগে ভিতরে কী আছে। তারপরে খুলে দেখি, মানে বালিশ দিয়ে সুন্দর করে কাঠগুলোকে সাইজে এমনভাবে করেছে, মনে হয় যেন ডেড বডি শুয়ে আছে, আর স্টাফ এক গাড়ি সেগুন কাঠ পেলাম। তা পুলিশ তো আমাদেরকে হ্যান্ড ওভার করে দিল, না নিয়ে যান, ধরা হলো। মানে কত রকমের পদ্ধতিতে পাচার করে। তারপরে খবর হলো যে পাউরুটির ভ্যানে হচ্ছে সেগুন কাঠে যাচ্ছে, সেগুন কাঠের ব্লক মানে দামি, ধরতে পারছে না। তো একদিন আমার ফ্যামিলি নিয়ে ওই 8টার দিকে বানেশ্বর শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে যাচ্ছি পুজো দিতে। তো যাওয়ার একটা বড় ব্রিজ ছিল, আমি ব্রিজটা ক্রস করেছি, দেখে একটা পাউরুটি ভ্যান যাচ্ছে, মানে আমরা রাস্তায় বেরোলেও আমরা সিকিউরিটি ড্রাইভার সবসময় তাকাতাম কোথায় কী যাচ্ছে না যাচ্ছে। দেখলাম পাউরুটি ভ্যানটা টানতে পারছে না মনে হচ্ছে, আমরা সন্দেহ হলো, পাউরুটি ভ্যান তো হালকা হয়, তো গাড়ি স্পিডে ছিল, ব্রিজ ক্রস করে চলে গেছে। তো গাড়ি দাঁড় করলাম, সিকিউরিটি করলাম যাও দৌড়ে দেখো ও কী করছে, বলতে বলতে ও কিন্তু পাউরুটি ভ্যানটা অলরেডি ব্রিজ প্রায় 100 মিটার লম্বা ছিল, চলে গেছে বাসে। সিকিউরিটি দাঁড়াতে বললো, গিয়ে দেখলো, বলে কী আছে, না পাউরুটি আছে। তো সিকিউরিটি বললো স্যার তো পাউরুটি আছে বলছে, কী করবো, আমি দাঁড়া আমি যাই। কিন্তু আমি বললাম কী আছে, না পাউরুটি আছে। আমি ঠিক আছে যা, গাড়ি নিয়ে চলে যা, ছেড়ে দাও। আমি দেখছি যে ও কী করে, উঠেছে আর পেট্রোল করে টানতে পারছে না, আর সঙ্গে সঙ্গে ওটাকে ধরলাম, ধরে যা করা করলাম। বল সত্যি কথা বল কী আছে, বলে স্যার কাঠ আছে। ওকে যে ছেড়ে দিলাম, ও ভাবছে আমি চলে গেলাম, কিন্তু আমি দেখতে যাচ্ছি তো ও তো টানতে পারবে না, পাউরুটি থাকলে হালকা হবে, কাঠ টানতে পারবে না। দিয়ে আবার ওই কাঠ আর আসামিকে ধরে আবার ফুটে দেওয়া হলো। কি আশ্চর্য সব অভিজ্ঞতা, কি অদ্ভুত সব গল্প। কিন্তু তার সঙ্গে আরেকটা, এবার আমরা একদম শেষে চলে এসেছি আজকের আলোচনার। এই আলোচনা সত্যি শেষ হওয়ার নয়, তবু আরেকটা জিনিস আমি আশিবাবুকে বলবো যে আমাদের অনেকের বাড়িতেই অনেক রকম পশু পাখি থাকে, কুকুর বেড়াল তো হামেশাই থাকে, পাখি থাকে, আরও নানা রকম কিছু থাকে। এই যে পশুর সঙ্গে মানুষের, পশু বা গাছপালার সঙ্গে মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটাকে তো আপনি নানা স্তরে এত গোটা জীবন ধরে আপনার কর্মক্ষেত্র জুড়ে দেখেছেন।
সেইটা কি আগের মতো আছে, একই রকম আছে, বা কিরকম দেখেছেন আপনি, কি মনে হয়েছে? এটা কিন্তু মানুষের মানে আদিকাল থেকে প্রকৃতির সঙ্গে মানুষের যে সম্পর্ক, যে ইনস্টিংক্ট, এটা কিন্তু প্রত্যেক মানুষের আছে। আপনি দেখুন কুকুর, বিড়াল, এই ধরনের যে কোনো জীবজন্তু কিন্তু প্রত্যেক মানুষই ভালোবাসে কম বেশি। হয়তো আপনি কুকুর ভালোবাসেন, কেউ বিড়াল ভালোবাসে, কেউ বিড়াল ভালোবাসে, কেউ কুকুর ভালোবাসে, কেউ একটা অন্য কোনো পাখি ভালোবাসে। এটা কিন্তু মানুষের ভিতরে কিন্তু ইনস্টিংক্ট অবস্থায় আছে। তবে আমাদের যেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন, একটা যে সকল অ্যানিম্যালগুলো বা পাখিগুলো আছে, অনেকে টিয়া পাখি, ময়না পাখি রাখে, এটা রাখা ঠিক না। এটা তার আইন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে, বা নিশ্চয়ই ডিপার্টমেন্ট। মানে আপনার কি মনে হয় যে মানে জঙ্গল বা যে খোলা জায়গা, সেইখানে যে প্রাণীগুলোর বিচরণ ক্ষেত্র, সেই প্রাণীগুলোর বিচরণ ক্ষেত্র থেকে তাদেরকে কিছুটা সরিয়ে নিয়ে আসা, উৎপাটিত করা, সেটা যেমন একটা সমস্যা, তেমনি আমরা তো দেখি যে কয়েকদিন আগেই দেখেছি কোথাও হয়তো একটা খটাস ধরা পড়েছে বা একটা বাগরোল ধরা পড়েছে, তাদের অত্যাচার করে বা গ্রামের মানুষ মেরে ফেলেছে বা এই করছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কি এড়ানো সম্ভব নয় কোনোভাবেই? না, এড়ানো কিন্তু কমেছে অনেক। আগে যেটা আপনি বলছেন, এই সকল ঘটনা অনেক কমেছে, কারণ আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট তো বটেই, সাধারণ পাবলিক, পঞ্চায়েত বা বিভিন্ন যে এনজিও আছে, নানা রকমভাবে কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম হচ্ছে। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের ফলে আপনি যদি দেখেন অনেক কিন্তু কমেছে। আমাদের আরও অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়াতে হবে বা করতে হবে, বা মানুষকে এগিয়ে আসতে হবে, এবং আমরা আশা করছি যে ধীরে ধীরে কিন্তু এটা কমে আরও অনেক কমে যাবে এটা। আমি এবার শেষ প্রশ্নে এসেছি। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার চাকরি জীবনটা ঠিক চাকরি জীবন নয়, মানে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারের জীবন আর কি, কিন্তু তার তো অবসর হবে, তার তো কোথাও গিয়ে সেটা থেকে ডিট্যাচড হতে হবে, তখন তো এই রোমাঞ্চগুলো থাকবে না, এটা থাকবে না। আপনি কি অবসর নিতে চান কখনো, নাকি এটার সঙ্গে কাটিয়ে দিতে চান যতদিন কর্মক্ষম থাকবে? এখন তো আমি 2022 রিটায়ার হয়েছি, হ্যাঁ, তো এখনো জু অথরিটিতে আমি এখনো কাজ করছি। সেইটাই বলছি, মনে হচ্ছে আমি আবার জীবজন্তুর ভিতরে আছি, বা এই সুযোগ যে কাজ করে যে সুযোগটা পেয়েছি সরকারের কাছ থেকে, অবশ্যই খুব ভালো জিনিস এবং ভালো লাগছে। হ্যাঁ, অবসর হয়ে গেলেও মানে আমি কখনো যদি না থাকি ডিপার্টমেন্টেও, তাহলেও আমি মানে ভালোবাসবো, বা অ্যানিমেলের জন্য কোনো কিছু করার জন্য যে স্কোপগুলো আছে সেগুলো নিশ্চয়ই করবো, ভালো লাগবে আমার। তো আজকের আমাদের এই পডকাস্ট, যেটা একটা অনন্য অভিজ্ঞতা হয়ে রইল আশিসবাবুর সঙ্গে এই দীর্ঘ কথাবার্তার ফলে, সত্যি আমরা অনেক কিছু জানতাম না, সেগুলো জানলাম। আমরা চাইবো যে কথা তো শেষ হলো না, আরও হয়তো কথা থাকবে, কখনো যদি সুযোগ পাই তাহলে আবার আশিসবাবুকে নিয়ে এর পরবর্তী আরও নতুন নতুন অন্য সব অভিজ্ঞতার কথা জানতে চাইব। তবে আজকে আমরা বিদায় নিচ্ছি। সকলে অবশ্যই নজর রাখবেন আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।